কিন্তু আমরা ভীষণভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। আই ডোন্ট নো whether we are aware of it, যে বলা হচ্ছে 2020-তে ডেথ অ্যান্ড ডিসেবিলিটির জন্য ডিপ্রেশন will be one of the causes। এই যে আমরা ডিসেবল হচ্ছি, ডেথের সম্মুখীন হচ্ছি খুব তাড়াতাড়ি, যার এটার কারণে কিন্তু ডিপ্রেশন will be one of the causes। 2030-তে depression will be the first leading cause for death and disability। আমরা কিন্তু খুব দ্রুত গ্লোবালি সবাই ডিপ্রেসড হচ্ছি এবং we know why। লাইফ কিন্তু সাংঘাতিক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। আমরা আমাদের সন্তানদের কথা বুঝি না, ওরা আমাদের কথা বোঝে না। আমরা ওদের পৃথিবীতে ঢুকতে পারছি না, ওরা আমাদের পৃথিবীতে ঢুকতে পারছে না, যার জন্য একটা কনফ্লিক্ট, একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে সন্তানদের সাথে আমাদের। আস্তে আস্তে করে একটু ঘুরে ঘুরে যাবো, ঠিক আছে? ম্যামের উপর কারণ আমাদের সন্তান যখন দূরে সরে যায় আমাদের খুব একা লাগে, তাই না? আমরা কিন্তু সন্তানদের নিজে বাঁচতে চাই, কিন্তু আসলে নিজেকে নিজে নিয়ে বাঁচার যে প্রচেষ্টা বা প্রয়াস বা এটার প্রয়োজনীয়তা, এটা আমরা অনুভব করিনি, যার জন্য এই জিনিসটা একটু দেওয়া হতো। সো যেটা হচ্ছে যে আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা অলরেডি আমি বলেছি যে মেন্টাল হেলথের ডেফিনেশন দেওয়া হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে যে মেন্টাল হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ আ স্টেট অফ ওয়েলবিং। এটা হচ্ছে ওয়েলবিং এর একটা স্টেট in which every individual realizes his or her own potential। আমাদের সবার কিছু পটেনশিয়াল আছে। যে মানুষটি আমার সামনে বসে বলছে আমি কিছু করি না, সে হয়তো খুব ভালো একজন মা, সে হয়তো খুব ভালোভাবে তার হাউস হোল্ড রান করছে, কাজেই তার যে পটেনশিয়াল নেই সেটা যদি সে মনে করে যে আমি কিছু করি না বলে আমার কিছু নেই আমার মধ্যে, অ্যাবসলিউটলি রং। অনেক মেয়েদের মধ্যে না, আমি ছেলেদের ছোট করছি না, আমি মেয়েদের মধ্যে না এত শক্তি দেখি, আমার এত প্রাউড লাগে। সেদিন একজনকে আমি বলতে শুনেছি যে আমি যেন পরের জন্মে আমি আব্দুল আবু সাইদের নাম কোট করতে পারি। উনি এর মজা করেই বলেছিলেন কিনা জানি না, উনি পরের জন্মে নারী হয়ে জন্ম নিতে চান। আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা আছে তারা পরজন্মে বিশ্বাস করি না, পূর্বজন্মে করি না, তারপরেও মজা করে উনি বলেছিলেন যে আমার যদি আরেকটা জন্ম হয় আমি নারী হয়ে জন্ম নিতে চাই। এবং অনেক মেয়েরা বলে যে নারী হওয়াটা খুব কষ্টের, কিন্তু আমি মনে করি যে মেয়েরা জানে না মেয়েদের যে শক্তির উৎসটা কোথায় রয়েছে। সো যেটা হচ্ছে যে মেন্টাল হেলথের ডেফিনেশনে যেটা বলা হয়েছে যে আমরা যদি সাউন্ড মেন্টাল হেলথের অধিকারী হই তাহলে আমরা আমাদের পোটেনশিয়ালগুলো চিনতে পারবো, আমাদের নর্মাল স্ট্রেসেস অফ লাইফ আমরা ডিল করতে পারবো, আমরা প্রোডাক্টিভলি কাজ করতে পারবো, ফ্রুটফুলি কাজ করতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ডেফিনেশন অফ মেন্টাল হেলথ, দ্যাট নট অনলি আমরা নিজেরা ভালো থাকছি, আমরা অন্যদের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। সো ইফ আই এম হ্যাভিং সাউন্ড মেন্টাল হেলথ, তাহলে আমি পাশের বাড়িতে যে মানুষটি কষ্ট পাচ্ছে যদি তার কথা শুনি আমি তাকে হেল্প করতে চেষ্টা করতে পারি। যেমন আমার খুব ভালো লাগে যখন আমার কাছে লোকে অ্যাপয়েন্টমেন্ট চায়, আমি দিতে পারি না, এবং আই ট্রাই মাই লেভেলস বেস্ট। আমি আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা বড় টিম আছে, ওদেরকে বলি প্লিজ তোমরা একটু দেখো, বা যাদেরকে আমি চিনি তাদেরকে ফোন করে বলি যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট এখন দিতে পারছি না, ক্যান ইউ সি দিস ক্লায়েন্ট। এবং আই ট্রাই মাই লেভেলস বেস্ট, যতটুকু পারছি আমি করছি, এবং ওই কাজটা করে না আমার খুব ভালো লাগে যে একটা মানুষ সেবা চেয়েছে আমি দিতে পারিনি, কিন্তু সে যেন সেবার অভাবে কষ্টে না থাকে। এই যে আমরা ছোট ছোট করে আমার সুবিধা আছে কাজটা করতে পারছি, আমার কানেকশন আছে, বাট উই অল হ্যাভ ডিফারেন্ট কানেকশনস। আমরা কারোর সঙ্গে যুক্ত করিয়ে দিতে পারি। হ্যাঁ, যেমন মায়া সিটি আলু এখন কম্বাইনলি কাজ করছে, এরকম করে যেখানে আমরা যা সুযোগ পাবো আমরা চেষ্টা করবো যে সবাই যেন সুন্দরভাবে একটু বাঁচার প্রয়াসটা করতে পারে। সো কিছু ম্যাম যেটা বলছিলেন যে আমি একটু অ্যাড করতে চাচ্ছি মায়ের জায়গাটাতে, ম্যাম কিন্তু আমাদের মায়ের যে সাইকোসোশ্যাল টিম আছে তাকে ম্যাম সুপারভাইজ করে। তো ব্র্যাকে না, ইভেন আমরা মায়াতেও ম্যামের সুপারভিশনেই কাজ করছি। সো ম্যাম আপনি মাইন্ড। সো আমাদের কাজটা কি অনেকে হয়তো জানতে চায় যে আমরা কিভাবে কাজ করি। সো যেটা হয় যে আমাদের মাইন্ড কিভাবে কাজ করে, আমাদের লাইফে অনেক কিছু ঘটনা ঘটে না। আজকে সকাল থেকে কারোর লাইফে কোনো ঘটনা ঘটেনি এরকম কেউ এসেছি আমরা এখানে? কোনো ঘটনা ছিল না,
সকালে উঠলাম, নাস্তা করলাম, লাঞ্চ করলাম, কাজ করলাম, চলে আসলাম, তাই কি? ছোট 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 এভরি মোমেন্টে আমাদের কিছু না কিছু করেছে, হয়তো সিগনিফিকেন্ট না, ইনসিগনিফিকেন্ট, যার জন্য আমরা মনে রাখি না, বাট কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যেগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে, খুব খুশির ঘটনা হতে পারে, খুব কষ্টের বা খুব রাগ করার মতো বা খুব ভয় পাওয়ার মতো ঘটনা। So, আমাদের যখন ইভেন্টস গুলো হয় তখন আমাদের ভেতরে একটা থট প্রসেস লাইনের ওখানে থাকো। Can anybody say something which has happened recently in last 1 week or 1 month? একটা ঘটনা আমরা শুনতে পারি, সেটা আমি জায়গাটা আরেকটু এক্সপ্লেন করতে পারি। যে কোনো একটা ঘটনা যেটা এখানে বলা যায় নিঃসংকোচে, এমন কোনো পার্সোনাল ঘটনা হতে হবে না, আমি রাস্তায় গিয়ে একটা ঘটনার সম্মুখীন হচ্ছি এরকম কিছু, ইন্টারভিউ বোর্ড অথবা যে কোনো একটা প্রেজেন্টেশন, situation, any situation that I faced in last 1 month or 2 months, 3 months, 6 months, এই যে any situation. এই যে ভাইয়া শেয়ার করবেন। Please raise your hand. আমার মেয়ে 5 বছর বয়স, ও খুব আঁকতে পছন্দ করে এবং ও দেয়ালে আঁকতে চায়, কিন্তু আমার বাবা মা এটা পছন্দ করে না, কিন্তু আমি চাই যে না ও আঁকুক, যে ও দেয়ালে বা যে কোনো জায়গায় আমার যে গায়ের মধ্যে আছে এটা চাই যে ঠিক আছে, কিন্তু এটাতে আমার বাবা মা মনে করে যে না আমি এটা অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছি, নষ্ট করে ফেলছি। এই প্রবলেমটা আমার বাসায় হচ্ছে, মানে আমার ভাইয়ের বাচ্চারা দেয়ালে রাখবে আর আমার বাবা মার রাগ হবে। এখানে হয় কি, আবার আমার ভাই ভাবে পছন্দ হতো না, সেখানে আমার কিছু বলতেও পারতো না, শ্বশুর শাশুড়ি একটা মানে কনফ্লিক্ট ডিফারেন্স একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এটা আসলে আমি তাদেরকেও বোঝাতে পারছি না, আবার আমি চাচ্ছি না যে আসলে যেন মেয়েকে আটকাতে, কারণ এখানে আমার আবার একটা ব্যাপার আছে, আমি ছোটবেলায় খুব আঁকতে পছন্দ করতাম, তো সময় আমার মিডল ক্লাস ফ্যামিলি বাবা মা তারা চায়নি যে আমি আঁকার দিকে যাই। এটা আবার একটু ধর্মীয় দিক থেকে নিষেধাজ্ঞা আছে। না, আমাদের অবশ্য সেটা নাই, আচ্ছা। কিন্তু আমার কাছে ওইটা মনে হয়েছে যে আমি আঁকতে পারিনি, তারা আমাকে ফোর্সিবলি আঁকাটা বন্ধ করেছে, তো ও আর কি মন খুলে আঁকবে। Okay. Can you introduce yourself? আমি জাহাঙ্গীর আলম, আমি একটা কনসালটিং ফার্মের সাথে আছি, বিডিএস। Thank you, Mr. Jahangir. So, খুব সুন্দর একটা ঘটনা আমি শুনলাম, আমার খুব একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করছে। আমি শুনেছি উত্তরে একটা বাড়িতে একজন গিয়েছিল, দেখেছে বাড়ির অর্ধেক আঁকা, অর্ধেকটা বাড়ি আঁকা, দেয়াল ভর্তি ছবি এবং 2 বাচ্চাই আঁকে। So, বাবা ওদেরকে আঁকতে দিয়েছে, যিনি গেছেন তিনি ভীষণ অবাক হয়েছেন, এই কি কাণ্ড, আপনার অর্ধেক বাড়ি দেখে ছবি আঁকা। তো বলে যে হ্যাঁ, ওরা দুজনেই আঁকে, আপনি মানা করেন না, আপনার বাড়ি এরকম নোংরা করছে? তো বলতে ওদের ছবি আঁকতে ইচ্ছে করছে দেয়ালে, আমি এইভাবে বন্ধ করবো, তো আপনি এভাবেই রাখবেন? বলে না, ওদের বাড়ি অর্ধেকটা এখন আঁকা হয়নি, ওটা বাড়ি আঁকা হলে তারপরে ওদের সাথে আমি একটা নেগোশিয়েট করে তারপরে আমি রং করবো। যতদিন ওদের আঁকতে ইচ্ছে করে ওরা আঁকুক, তারপরে আমি করবো। আমার কাছে চমৎকার লেগেছে ব্যাপারটা, ইটস এ ক্রিয়েটিভ আর্ট। কাজে আমরা বাচ্চাদের এই যে মনের ইচ্ছেগুলো হয়তো খুব বড় হলে আমরা বলবো যে কিছু স্ট্রাকচার, যেমন বাচ্চাদেরকে আমরা নার্চারিংস দেবো, সেই সাথে স্ট্রাকচারও দিতে হয় লাইফে, তো দুটোই ব্যালেন্স করে আমাদের দিতে হয়। শুধু নার্চার দিলে, যেটা বাবা মা বলছে তুমি প্রশ্রয় দিচ্ছ, হয়তো সেটা ওনাদের যখন শুধুই নার্চারিং হয়ে যাচ্ছে, স্ট্রাকচার হচ্ছে না। কিন্তু ছোটবেলাতে বাচ্চাদেরকে আমরা অ্যালাউ করবো অ্যাটলিস্ট আপ টু 5-6 ইয়ার্স, কারণ ওদের পার্সোনালিটি ডেভেলপ করে ওই সময়টাতে, খুব ফাস্ট ডেভেলপ করে, খুব র্যাপিড ডেভেলপমেন্ট হয় পার্সোনালিটিতে। তখন যদি ওরা একটা ফ্রিডম পায়, তাহলে ভীষণভাবে ওরা ভালো থাকে। সো আমি আর কথা না পারে, আমার অনেক কথা মাথায় চলে আসছে এদের সাথে, যেটা আমি পেলে কি হয়, মানে আমি আজকে সকালে একটা ভিডিও শুনছিলাম, you can also listen to that, watch those videos. ওর নাম হচ্ছে এস্থার পেরেল, ESTHER, এস্থার PEREL, এস্থার পেরেল। ও বেলজিয়ান, but she is working in New York. ও এখন রিলেশনশিপ থেরাপিস্ট হিসেবে কাজ করছে, ভীষণ ভালো বলে, অত্যন্ত ভালো বক্তা, এবং ওর রিসেন্টলি ওর একটা বই ভীষণ ফেমাস হয়েছে, ওটার নাম হচ্ছে ডেটিং ইন ক্যাপটিভিটি। সো ও বলছে যে আমরা ভালোবাসা জীবনে থাকবে, অনেক কাপলদের মধ্যে অনেক ভালোবাসা আছে, বাট হয়তো দেখা যাচ্ছে ওদের সেক্সটা ভালো হচ্ছে না। সো বলছে যে ভালোবাসা আর সেক্সের মধ্যে আমরা একটা
ডাইরেক্ট প্রপোর্শন মনে করি আছে যে যখন ভালোবাসা থাকে সেক্সও ভালো হয়, বাট অনেক সময় ও দেখেছে যে ভালোবাসা আছে বাট দে আর নট হ্যাভিং গুড সেক্স। তো বলছে দের ইজ এ ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড ডিজায়ার। সো আমরা যখন খুব মুক্ত মন আমরা চাই, ভেতরে মুক্তভাবে থাকতে চাই, তখন আমাদের ওই যে সিকিউরিটি, সার্টেনটি, ম্যারেজের মধ্যে যেগুলো আছে, স্টেবিলিটি, সার্টেনটি, প্রেডিক্টেবিলিটি, সেই প্রেডিক্টেবিলিটি, সার্টেনটি, সিকিউরিটি জানি না যে আমার মনের মধ্যে আছে, আবার আমরা মুক্তিও চাচ্ছি, আমরা ফ্রিডম চাচ্ছি, আমরা অ্যাডভেঞ্চার চাচ্ছি, আমরা নভেলটি চাচ্ছি। সো যখন দুটোই একসাথে চাচ্ছি তখন মেবি লাভ ইজ দেয়ার, লাভ মানে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে থাকছে, বাট ডিজায়ারটা যেন কোথাও উড়ে যায়, কারণ আমার freedom to give ওই জায়গাটা আমি হয়তো পাচ্ছি না, বিকজ মেবি আই এম লাইকিং সামবডি এলস অ্যান্ড আমি হয়তো আমার মধ্যে ওই ডিজায়ারটা, সেক্সের ডিজায়ারটা কাজ করছে না, তখন আমি ফ্রিডম এক্সারসাইজ করবো নাকি লাইফের স্টেবিলিটি, সিকিউরিটি এক্সারসাইজ করবো, এই কনফ্লিক্টে আমরা পড়ে যাই। খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে আমাদের অ্যাটাচমেন্ট থিওরিতে এই জায়গাটা বলা হয়েছে যে আমরা প্রথম সিকিউরিটি খুঁজি লাইফে, যখন দেখছি আমার লাইফটা সিকিউর তখন আমি ফ্রিডম খুঁজতে চেষ্টা করি। সেই দুটোর মধ্যেই কিন্তু আমরা আন্দোলিত হচ্ছি সবসময়, আমরা দুটোই যখন চাইছি একটা একটু কম হচ্ছে তখন আমাদের কষ্ট হয়, বাট দুটোর চাহিদাকে আমরা যেন বুঝতে পারি, যেন অ্যাকনলেজ করতে পারি। So there are some symptoms of mental illness. Oh sorry, I'm coming back to your point. Sorry, I'm really sorry about it, I just got distracted. তো যেটা হচ্ছে যে মা যে বলছেন, মা বাবা দুজনই পছন্দ করছেন বাচ্চাটা ছবি আঁকুক। So when this is happening, your parents are not liking it. This is an event that the child is wanting to paint or draw pictures on the wall, and your parents are not liking it. এই যে ঘটনা থেকে যদি আমরা ছোট বড় যাই হোক আমরা ঘটনা দেখছি, যখন ইভেন্টটা হচ্ছে তখন একটা মনে থটস কাজ করে, মনের মধ্যে কিছু থটস আসে। What are the thoughts that you come? What are the thoughts that come across? যখন এরকম হয় তখন আমি মনে করি যে তাদেরকে কিভাবে বোঝাবো, তখন আমার নিজের কাছে একটা অস্বস্তি লাগতে থাকে। আমি এটুকুই শেষ করি। তো তাদেরকে আমি বোঝাবো কেমন করে, তারা তো আমার বাবা মা। এই যে আমি প্রশ্নটা আমার মাথায় আসছে, আবার এটাও আসতে পারে ওরা কেন বুঝতে চাচ্ছে না, আমাকে তো দেয়নি ছবি আঁকতে, আমার বাচ্চাটা আমার মনের আনন্দে ছবি আঁকছে, ওকেও কেন বাধা দিচ্ছে, আমাকেও দিয়েছে, ওকেও কেন দিচ্ছে। So there are some wild questions that come to our mind, তাই তো? So আমাদের আমি কি করে বোঝাবো, তখন একটা অস্বস্তি, একটা অসহায়ত্ব কাজ করে, এবং ওরা কেন বুঝতে চায় না, কেন আমাকেও জানিয়ে ওকেও দিচ্ছে না, একটু রাগ কাজ করতে পারে, তাই না? So আমাদের ইভেন্টের পরে একটা সিরিজ অফ থটস আসে, এই থটসের মধ্যে কিছু ওয়াইল্ড কোয়েশ্চেন্স থাকে, কিছু মনে হয় যে আমি পারছি না, আমি বোঝাতে পারছি না, কিছু নিজেরই কিছু প্রশ্ন করি আমরা, কেন ওরা বুঝতে চাচ্ছে না, এটা বাবা মা সম্পর্কে ভাবছি, আর আমি কেন বোঝাতে পারছি না, আমি নিজের সম্পর্কে ভাবছি। So there are thoughts regarding the other people, যাদের সাথে ইভেন্টটা হয়েছে, thoughts regarding me, আমার সম্পর্কে আমি কিছু চিন্তা করছি। So ইভেন্ট হলো, তারপর আমরা থটসের ভিতরে ঢুকি, এরপরে আমাদের ফিলিংস হয়। So feelings could be anger, could be helplessness. এরপরে according to my thoughts and feelings আমি একটা behavior show করি। Maybe I'm showing some anger towards them, or I'm showing some anger towards my baby who's 5 years old. ওকেও হয়তো অনেক সময় রাগ করে ওই যে ডিসপ্লে স্ট্যান্ডার্ড হয় না, মা বাবা হয়তো একটু বেশি বিরক্ত হয়েছেন, এখন মা বাবাকে কিছু বলতে পারছে না, বাচ্চাকে গিয়ে একটা বকা দিলাম, কেন কথা শোনো, হয় এটা? সারাদিন অফিস করে বাসায় গিয়েছি, দরজাটা খুলে দিয়েছে, আমার হয়তো বাসায় যে হাউস হেল্পার আছে সেই দরজাটা খুলে দিয়েছে, আমার অফিসে ভালো সময় কাটেনি, আমার হাউস হেল্পার বললো আয় ভাই আপনারা তো কইতেই ভুলে গেছি, এই জিনিসটা তো বাসায় নাই, আপনারা ভাবছিলাম ফোন করে ভুলে গেছি। আমি আজকে খুব বাজে একটা মেজাজ নিয়ে বাসায় এসেছি, বস আমাকে আজকে বেশ ধমক দিয়েছে, একটা ডেলিভারি ছিল আমি দিতে পারিনি অন টাইম, বস কিন্তু বলতে পারিনি 4 মিনিট টানাটানি হবে। যখন বাসায় এসে ওই বেচারি আমার হাউস হেল্পার বললো আপনাদের কথাটা বলতে ভুলে গেছি, আমি তাকে হয়তো এত জোরে একটা ধমক দিয়ে বুঝতে পারি যেটা আমি ইউজুয়ালি করি। তো তখন আমাকে নিজের কাছে খারাপ লাগে। ইফ ইউ মানে আমি জাস্ট মানে এক্সটেন্ড করার জন্য বলছি, ইফ ইউ আমি স্কোল্ড দ্য চাইল্ড, তখন হয়তো পরে আবার গিল্টি ফিলিং আসে। আমরা আমাদের বিহেভিয়ারের মধ্যে এমন কিছু করে ফেলি যেখান থেকে আবার কিছু ইমোশনস তৈরি হয় পরবর্তী।
তো যেটা হয় যে আমরা এই আবদ্ধের মধ্যে সবাই ঘুরছি, আমরা যখন ক্লায়েন্টদেরকে দেখি তখন আমাদের ঘটনাগুলো শুনি লাইফের, সেখান থেকে কি কি থটস তার ভিতরে কাজ করেছে সেটা শুনি, কি কি ইমোশনসের ভেতর দিয়ে সে গেছে সেটা শুনি, কি বিহেভিয়ার সে করছে সেটাও শুনি। তারপরে সেখান থেকে সে আবার কি করে পেছনে এসে তার থটসগুলোকে অল্টারনেটিভ থটস দিয়ে রিপ্লেস করবে, আদৌ সে পারবে কিনা, কেন সে পারছে না, কোথায় সে স্ট্রাক হয়ে আছে, এই জায়গাগুলো আমরা কাজ করে থাকি। আমাদের একটা আবদ্ধের মধ্যে সবাই রয়েছে, কিন্তু আমরা নিজেরা খেয়াল করছি না যে ঘটনাগুলো আমাকে কিভাবে ভাবাচ্ছে, কিভাবে অনুভব করাচ্ছে এবং কিভাবে আচরণ করাচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? যে আমরা সবাই কিন্তু এই থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ারের আবদ্ধের মধ্যে রয়েছে। সুমঞ্জিত, তুমি এগুলো একটু পড়ে শোনো। সো যেটা হয় যে কখন আমরা বুঝবো যে আমরা আসলেই মেন্টাল হেলথ বা মানসিক কিছু অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি, যদি এমন হয় যে আপনি অথবা আপনার চারপাশের কাছের মানুষগুলো যদি এমন হয় যে খুব বেশি হেল্পলেস ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না, খুব স্যাড, অথবা অনেক বেশি আমি রেগে যাচ্ছি, ছোট ছোট অনেক বিষয়ের প্রত্যেকের সাথে রেগে যাচ্ছি, অনেক ইরিটেবিলিটি আমার ভিতরে, এবং আমি অনেক হয়তো ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করছি, নিজেকে হার্ম করছি অথবা হয়তো অন্যকে হার্ম করছি, তখন বুঝতে হবে যে আমার আসলে আমার মেন্টাল হেলথ রিলেটেড কিছু অসুবিধা হচ্ছে, আমার মনোজগতে কিছু হচ্ছে যেটা নিয়ে আসলে একটু কাজ করা দরকার। দেন এবং আমার ভেতরে না হয়ে আমার আশেপাশের মানুষদের মধ্যে হচ্ছে। আজকাল কিন্তু একটা জিনিস আমি খুব পাচ্ছি, হাত পা খুব কাটছে বাচ্চারা। আর বি ফ্যামিলিয়ার উইথ দিস? বাচ্চারা কিন্তু হাত পা কাটছে, এমনও কিছু আমার কাছে এসেছে কেস যে তারা ভেতরে কাটছে, বাইরে কাটলে তো দেখা যাবে, বাইরে কেটে ফুল স্লিভ কাপড় পরছে যাতে দেখা না যায়, এবং পুরো মানে ওয়েস্ট থেকে শুরু করে পুরো পা একদম কেটে আমাকে হয়তো, আমি যদি তার সঙ্গে কাজ করছি আমাকে দেখাচ্ছি যে আমি এতটা কেটেছি। যে কাটাকাটি হার্ম করছে, আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের বাচ্চারা নিজেদেরকে ভালোবাসতে পারছে কিনা। এই কাটাকাটি মানে সে নিজেকে ভালোবাসছে না। একটা মেয়ে আমাকে বলেছিল যে 1000 ফোঁটা চোখের জল ফেললে যত আরাম লাগে, 1 ফোঁটা রক্ত দেখলে তার চেয়ে বেশি আরাম লাগে। মানে এত কষ্ট হয়, ও তখন নিজেকে কেটে কষ্টটা কমাতে চাইছে। অনেক সময় থাকে যে আমরা মনে করি যে ও হয়তো আমাদেরকে লোক দেখানো করছে, ও অ্যাটেনশন সিকিং এর জন্য করছে, তো এটা করে আসলে ওর ফিলিংটাকে আমরা ইগনোর করি, যার ফলে পরবর্তীতে ও যখন মানে আমাদের কাছে সেশনে বলে যে আমি যখন আর কোনো আমি অ্যাটেনশন পাচ্ছি না, আমার কথাগুলো কেউ বুঝতে পারছে না, তখনই কিন্তু আমি এই কাজগুলো করি। সো যখন কেউ যদি হাত কাটে বা নিজেকে হার্ম করার কথা বলে, আমাদের মনে হয় যে একটু সিরিয়াসলি নেওয়া উচিত, একটু না বেশ সিরিয়াসলি নেওয়া উচিত। ওকে, সো এছাড়া যদি এরকম হয় যে আমাদের আমরা কি স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে পার্থক্য বুঝি? একটু যদি শেয়ার করি, আমরা খুব ইজিলি বলি আমার ডিপ্রেসড, বুঝি না? আচ্ছা, ওকে, সো স্যাডনেস হচ্ছে যে আমার হয়তো কোনো একটা ইভেন্টে মন খারাপ হলো, আমি 2-3 দিন একটু মন খারাপ আছে, অ্যান্ড দেন আমি আমার রেগুলার লাইফে ব্যাক করতে পারলাম। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, 2 সপ্তাহ বেশি সময় ধরে যদি এমন হয় যে আমি প্রচণ্ড মুডটা আমার লো, আমার মন খারাপ, আমি খুব কাঁদছি, আমি কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছি না, সাডেনলি হয়তো আমার ওয়েট অনেক বেড়ে যাচ্ছে, অথবা আমি এত মানে ডিপ্রেসড, আমার খেতেই ভালো লাগছে না, এবং আমি সব কিছু থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছি, তখনই আসলে সেটাকে বেশি খাচ্ছি অথবা কম খাচ্ছি, এবং সাডেন চেঞ্জ এসেছে, অর্থাৎ আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একদম একাকিত্বের মধ্যে আছি, তখন সেটাকে আমরা ডিপ্রেশন বলছি। জি ম্যাম। এছাড়া যদি এমন হয় যে অনেক সময় থাকে যে আমরা অনেক স্ট্রেসে থাকি, সো স্ট্রেসে থাকলে যেটা হয় যে আমাদের ঘুমটা ভালো মতো হয় না। আসলে আমাদের যেটা বলা হয় যে 6 থেকে 8 ঘন্টার ঘুম খুবই দরকার। সো অনেক সময় আমরা আসলে খেয়ালও করি না যে আমাদের রাতে ঘুম হচ্ছে না, আমরা সময় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হয়তো অনেকটা সময় কাটিয়ে দিই, পরবর্তীতে সকালে উঠে খুব ইরিটেটেড লাগতে থাকে। সো এরকম যদি অনেকটা দিন এরকম চলতে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা জরুরি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। সো আউটবার্স্ট হচ্ছে ইমোশনাল আউটবার্স্ট মানে অ্যাঙ্গার আউটবার্স্ট হতে পারে। তো যেটা হয় যে আমাদের দুটো মানে আমরা যদি ভালো থাকতে চাই, যেটা বলা হয় যে উইন্ডো অফ টলারেন্স, আমি ভালো আছি কিনা তার একটা পরিমাপ যদি করতে হয় যে আমি কি উইন্ডো অফ টলারেন্সে আছি কিনা।
উইন্ডো অফ টলারেন্সে থাকা মানে আমি আমার অপটিমাল অ্যারাউজাল জোন এবং ফিলিং জাস্ট রাইট অ্যান্ড ক্যান ম্যানেজ লাইফ অ্যান্ড উই আর কাম অ্যান্ড উই আর অ্যালার্ট বাট নট অ্যাংশিয়াস। আমরা অ্যালার্ট হচ্ছি কিন্তু অ্যাংশিয়াস হচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্লাইডটা একটু দেখা যাচ্ছে। একটু কম দেখা যাচ্ছে কি এখানে একটু অন্ধকার আছে আচ্ছা বেটার টু সি ইট। যেটা হচ্ছে যে হাইপার অ্যারাউজাল, এটা উইন্ডো অফ টলারেন্স হচ্ছে আমি ম্যানেজ করতে পারছি, আমি লাইফের ইভেন্টসগুলো ম্যানেজ করতে পারছি, আমি নিজে ভালো আছি এবং অন্যদেরও যত্ন করতে পারছি যদি আমরা উইন্ডো অফ টলারেন্সে থাকি। মানে আমি টলারেন্স লেভেলের মধ্যে আমি রয়েছি, সেই উইন্ডোর মধ্যে আমি রয়েছি। আর জোন অফ হাইপার অ্যারাউজাল হচ্ছে যে আমি হাইপার হয়ে যাচ্ছি। আমার হয়তো এসে আমি এত জোরে একটা বকা দিলাম কাউকে যে হয়তো প্রস্তুতি ছিল না এত জোরে একটা বকা খাওয়ার জন্য, কিংবা আমি একেবারে নিজেকে গুটিয়ে নিতে পারি, সেটা হচ্ছে হাইপো। সো আমরা মাঝে মাঝে হাইপার অ্যারাউজালে চলে যাই, মাঝে মাঝে হাইপোতে যাই। যারা আমরা নিজেকে সুস্থ বলে দাবি করছি, স্যাডনেস হচ্ছে কিন্তু আমি ডিপ্রেসড হচ্ছি না, আমি অ্যাংশিয়াস হচ্ছি কিন্তু আমার মধ্যে প্যানিক ডিসঅর্ডার হচ্ছে না, তাহলে আমরা বলবো যে না আমরা প্যানিকের মধ্যে চলে যাচ্ছি না বা আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি না, আমরা মোটামুটি উইন্ডো অফ টলারেন্সে আবার ফিরে আসতে পারছি। যদিও আমরা ফিরে আসি কিন্তু সবাই কিন্তু কখনো কখনো আমরা হাইপারে চলে যাচ্ছি, কখনো আমরা হাইপোতে চলে যাচ্ছি। যখন হাইপোতে যাচ্ছি এবং 2-3 দিন ধরে মন খারাপ যাচ্ছে, কান্নাকাটি করছি, দ্যাট ইজ হাইপো অ্যারাউজাল, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ দ্য এবিলিটি টু কাম ব্যাক টু দ্য উইন্ডো অফ টলারেন্স। অনেকের উইন্ডো অফ টলারেন্সে ফিরে আসার যে ক্ষমতাটা থাকে না, যার জন্য তখন তাদের হেল্প দরকার হয়। সো আমাদের একটা কথা মাথায় রাখবো যে ডিপ্রেশন মানেই যে আমরা গুটিয়ে নিচ্ছি নিজেকে তা না, ডিপ্রেসড হলে কিন্তু আমরা খুব রাগও দেখাই। সো একদম এক্সট্রিম ইমোশনাল আউটবার্স্ট, কখনো ভায়োলেন্ট হয়ে যাওয়া, সেটাও কিন্তু আমরা তার মানে আমি খুব দ্রুতই হাইপো এবং হাইপারে ওঠা নামা করছি। সো উই নিড টু বি অ্যালার্ট অ্যাবাউট দ্যাট, যে এত বেশি কেন হচ্ছে, কখনো এত ব্রেকডাউন করছি, কান্নাকাটি করছি, কখনো হয়তো এত আউটবার্স্ট হচ্ছে, অ্যাঙ্গার আউটবার্স্টটা এমন চরম আকারে হচ্ছে, মেবি আই এম বিকামিং ভায়োলেন্ট। মানে ফ্যামিলিতে তো ভায়োলেন্স হয় নাকি, না হয় না? সো আমরা কিন্তু ফ্যামিলি ভায়োলেন্সের গল্পটাও অনেক বেশি শুনতে হয় আমাদেরকে। সো সেটা তাতে বোঝা যায় যে আমরা ঠিকমতো ইয়েতে থাকতে পারছি না। আমার মনে হয় আমরা কাউন্সিলিং ব্যাপারটা স্কিপ করতে পারি। আমার একজন ক্লায়েন্ট ছিলেন, সো ওর হচ্ছে খুব অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছিল। সো তখন আমি আসলে ম্যামের কাছে সুপারভিশন নিয়েছিলাম। তো ম্যাম তখন বলছিলেন ওই তো হাইপার অ্যারাউজালে আছে, মানে ওকে এখন কাম ডাউন করা দরকার। মানে কাম ডাউন না করলে কিন্তু ও লজিক্যাল ওর ব্রেন কাজ করবে না। সো ওইটাই আর কি, যে হাইপার যখন হয়ে যাচ্ছে তখন আসলে মানে কোনো কিছুই ভাবতে পারছি না, আবার যখন হাইপো হয়ে যাচ্ছি তখনও কিন্তু মনটা এত লো যে আমি আর কোনো চিন্তাই করতে পারছি না, মানে লজিক্যাল চিন্তা এবং আমার ইমোশনটাকে ম্যানেজ করা। তো সেই জায়গাটাতে আসলে আমরা কাউন্সিলিংয়ে কাজ করি যাতে উইন্ডো অফ টলারেন্সে একটা পার্সন থাকতে পারে এবং বেটার ম্যানেজ করতে পারে। তো আরেকটু বলবো যে যখন আমাদের রিসেন্টলি আমরা একটা ট্রেনিং শেষ করলাম, যিনি সুইজারল্যান্ড থেকে গত 5 বছর ধরে কন্টিনিউয়াসলি আসা যাওয়া করেছেন। তো ওনার ট্রেনিংটা ছিল অন হাউ টু ম্যানেজ ট্রমা, কী করে একটা মানুষ ট্রমাটাইজিং মানে এক্সপিরিয়েন্স নিয়ে বড় হলে তাকে কীভাবে সুস্থ করে তোলা যায়। কারণ ট্রমার ইম্প্যাক্টটা কিন্তু ইমিডিয়েট না হলে অনেক বছর পরেও হতে পারে। দের ইজ আ ডিসঅর্ডার কল PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সো আমরা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারটা অনেক পরেও হতে পারে। মেবি আই ওয়াজ অ্যাবিউজড অ্যাজ এ চাইল্ড ফিউ টাইমস, আমি হয়তো তখন আমি সেটা হ্যান্ডেল করেছি, বিকজ অ্যাজ এ চাইল্ড আই হ্যাড এ লট অফ এনার্জি, আমি হয়তো ম্যানেজ করে ফেলেছি সামহাও। কিন্তু যখন আমি বড় হলাম, মেবি মাই হাজব্যান্ড ইজ অ্যাবিউজিং মি। সো যেটা হয় যে ছোটোবেলায় আমি সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছি, আমি বড়োবেলায় হাজব্যান্ডের দ্বারা হয়তো ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছি অথবা ইমোশনালি অ্যাবিউজড হচ্ছি। আমার কিন্তু হঠাৎ করে ট্রিগার হতে পারে, আমি ভীষণভাবে ট্রিগার্ড হয়ে আমি বুঝবো না আমি কেন ট্রিগার্ড হয়েছি, আমি ট্রিগার্ড হয়ে আমি অসুস্থ হয়ে যেতে পারি। আমি হয়তো আমার বাবাকে দেখেছি অ্যাবিউজ করতে মাকে, সেখানে আমি খুব কষ্ট পেয়েছি, আমার জন্য ওটা আমার জন্য একটা ট্রমা ছিল। যখন আমার লাইফে একই ঘটনা না হলে সিমিলার ঘটনা ঘটতে শুরু করে, তখন দেখা যাচ্ছে আবার আমি অসুস্থতা আমার মধ্যে বের হতে পারে। হয়তো এতদিন সেটা একটু চাপা পড়েছিল অনেক কিছু মাঝখানে, কিন্তু আমি যখন আবার ট্রিগার হয়েছি, আবার
ট্রিগার, ওইটা আমার হাজব্যান্ডের বিহেভিয়ার যখন আমাকে ট্রিগার করে, তখন আমি ওই ছোট্টবেলার ট্রমাটা সারফেস করে, আমি বুঝি না ওটা সারফেস করেছি, কিন্তু ওটার দ্বারা আমি এফেক্টেড হয়ে অসুস্থ হয়ে যেতে পারি। সো আমাদেরকে ঘুরে 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 মানুষের এই ভেতরের কথাগুলোকে জেনে কাজ করতে হয়। সো যখন আমরা হাইপার হচ্ছি, তখন আমরা রিল্যাক্স করবো। দেয়ার আর রিল্যাক্সেশন মেথডস, অনেক সুন্দর সুন্দর রিল্যাক্সেশন মেথড আছে। ইয়োগা ইজ ভেরি হেল্পফুল। আমরা পরের টিপসের মধ্যে বলবো, আমি এই সুযোগে বলছি যে আমরা রিল্যাক্সেশন যদি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন, আমি যদি শুধু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করি, আমি হাইপার হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা আমার কম হবে। আর যখন হাইপো লাগবে, তখন আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবো, বডিকে এনার্জাইজ করবো, মনকে এনার্জাইজ করবো, যাতে হাইপো থেকে আমি একটু উপরে উঠে আসতে পারি। সো উই ক্যান অলসো চেক উইথ আওয়ারসেলফ। আমাদের একটা স্কেল দিয়ে নিজেকে কিন্তু আমরা মেজার করতে পারি প্রতিদিন, যে আমি আজকে বেশি হাইপোতে ছিলাম না বেশি হাইপারে ছিলাম। যদি বেশি হাইপোতে চলে যাই, বেশি স্যাডনেসে চলে যাই, দ্যাট মিনস আই নিড টু এনার্জাইজ মাইসেলফ। সেটা বডির এনার্জি হতে পারে, মেন্টাল এনার্জিও আমি অন্য কিছু থেকে নিতে পারি। অ্যান্ড আমি সাইকাট্রিস্ট এবং সাইকোলজিস্টের তফাৎটা জাস্ট একটু ছোটো করে জানতে চাইছি যে ডু উই নো দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য প্র্যাকটিসিং সাইকোলজিস্ট ফিল্ড অ্যান্ড দ্য সাইকাট্রিস্ট ফিল্ডটা আমরা জানি কি, ব্যাকগ্রাউন্ডটা কি জানি? অনেক সময় আমরা ভুল করে সাইকাট্রিস্টের কাছে চলে যাই, মেবি মাই চাইল্ড ইজ অ্যাডোলেসেন্ট চাইল্ড ইজ শোয়িং অ্যাঙ্গার, মানে টেম্পার ট্যান্ট্রামস, অনেক বেশি ট্যান্ট্রাম শো করছে, আমার মনে হচ্ছে ওর কিছু মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। কিংবা হয়তো আমি দেখলাম আমার ছোট্ট একটা কাঠ কেটেছে হাতের মধ্যে, তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কেন কেটেছো, বলে আমি জানি না কেন কেটেছে, কখন কেটেছে তাও মনে নেই, আমার কাছে বলতে চাইছে না আসলে, কিংবা হয়তো ভুলেও গেছে ও কখন কেটেছে। সো আমাদের বুঝতে হবে যে ওই বাচ্চাটার হেল্প দরকার। এখন তার কি সাইকোথেরাপি লাগবে নাকি তার কি ওষুধ লাগবে, সেটা নিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না। এখন ওষুধ কারা দিচ্ছেন আর কারা শুধু থেরাপি দিচ্ছেন, সেটা আমরা অনেক সময় জানি না। সো একটু ক্ল্যারিটি থাকাটা খুব প্রয়োজন, কারণ আমি যখন ডেন্টিস্টের কাছে যাচ্ছি, আমি যখন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছি, আমি কিন্তু জানি ওদের কাজটা পাই, এবং তাদের কার্ডের মধ্যেও কিন্তু লেখা আছে। আনফর্চুনেটলি আমাদের মানে ভিজিটিং কার্ড আমরা হয়তো সবাইকে দিচ্ছিও না এবং জানতেও পারছি না আমাদের পরিচিতিগুলো। সো আমাদের দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে সাইকিয়াট্রিস্টরা দে কাম ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড, দে হ্যাভ ডান দের ডিগ্রি, MBBS ডিগ্রি করে তারা সাইকিয়াট্রিতে স্পেশালাইজ করেছে, এবং যখন মেন্টাল ইলনেসটা চরম আকারে চলে গেছে, শুধু আমি অল্প করে হাত কাটছি না, অল্প করে রাগ দেখাচ্ছি না, আমি জিনিসপত্র ভাঙচুর করছি, আমি অত্যন্ত মানে ভায়োলেন্ট বিহেভিয়ার মাঝে মাঝে করে ফেলছি, এবং মেবি আই এম অ্যাডিক্টেড টু ড্রাগস অর সামথিং, এরকম একটা অবস্থা চলে গেছে, তখন ন্যাচারালি আমার ওষুধের প্রয়োজন হবে, কারণ আমি ভীষণভাবে হাইপারে চলে যাচ্ছি, বারবার করে ভাঙচুর করে। মা বাবার অনেক সময় মা বাবার গায়েও কিন্তু বাচ্চারা হাত তোলে আজকাল, আই ডোন্ট নো ওয়েদার ইউ আর অ্যাওয়্যার অফ ইট। ভীষণভাবে কিন্তু বাচ্চারা আজকাল আমাদের উপরে বর্সিং করছে, আমাদেরকে ডিকটেট করছে। আমরা কিন্তু প্যারেন্টিং স্টাইলেও আজকাল অনেক ভুল করে ফেলছি, আমরা আজকাল ভুল করছি না, যুগ যুগ ধরে আমরা ভুল করে এসেছি। তো সেখানেও অনেক ভুল ভ্রান্তি হয়েছে বলে আমরা হয়তো অসুস্থতার দিকে চলে যেতে পারি। সো সাইকোলজিস্টরা আমাদেরকে হেল্প করেন, থেরাপির মাধ্যমে আমাদের হেল্প করেন বেরিয়ে আসতে। কিন্তু যখন ইলনেসটা এমন আকারে চলে গেছে যে একেবারে সামলানোই যাচ্ছে না, তখন আমাদের ওষুধ দরকার হয়। তবে ওষুধের পাশাপাশি সাইকোথেরাপিটা অসম্ভব ভালো কাজ করে, কারণ তাহলে একটা টিম ওয়ার্ক হয়। আমরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, বাইরে যেমন সোশ্যাল ওয়ার্কাররা থাকেন, সাইকিয়াট্রিক নার্সেস থাকেন, একটা টিম আপ করে কাজ করলে একটা মানুষকে ভালো করে হেল্প করা যায়। কিন্তু যেহেতু এই কাজটা অনেক কঠিন, আমরা কোনো প্রপার এভিডেন্স, কমপ্লিট এভিডেন্স নিয়ে আমরা আগাতে পারছি না, আমরা যদি টিম আপ করে কাজ করি, কোলাবোরেশন কাজ করি, তখন একটা মানুষকে সেবাটা বেশি দেওয়া যায়। এবং দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, আই এম সরি টু সে দ্যাট। কারণ মনের অসুখটা না সহজে দূর করা যায় না। মানে যেটা হয় যে আমার কেটে গেল, কোথাও সার্জারি হলো, ওটা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে শোনানো সম্ভব, কিন্তু মনে যে দাগ পড়ছে সেই দাগটা দেখা যায় না তো, এবং সেটা কিন্তু আস্তে আস্তে মাঝে মাঝে দেখা যায় যে ক্ষতটা আরও বাড়তে থাকে আমি যখন যে মতো বিক্রি করছি না। তাতে সাইকোথেরাপি এবং মেডিসিনের সাথে সাইকোথেরাপি, অনেক সময় মেডিসিন দরকারও হয় না যদি আমরা প্রপার খুব বেশি ইলনেসের মধ্যে না চলে যাই, শুধু সাইকোথেরাপি দিয়ে কিন্তু আমরা একটা মানুষকে হেল্প করতে পারি। যেমন ব্র্যাক ইউনিভার্সিটি ওরা স্টুডেন্টদেরকে ডিল করছে, সেখানে কিন্তু অল্প গুটি কয়েক স্টুডেন্টের ওষুধের প্রয়োজন হচ্ছে। আমাদের একজন সাইকিয়াট্রিস্টও আছে প্যানেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে,
তাকে আমরা রেফার করছি, বাট মোস্ট অফ দ্য কেসেস কিন্তু শুধু সাইকোথেরাপি দিয়ে হেল্প করা যাচ্ছে। সো একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে কি মনে হয় এই যুগটাতে মানে এখন কি মানসিক অসুস্থতা বা ইস্যুসগুলা প্রবলেমগুলো কি বেশি মনে হচ্ছে আগের থেকে? কি কি ইস্যুস এখন মনে হচ্ছে যে আপনারা ফেস করছেন যেটা আগে বা এখনকার বর্তমানে কি কি ইস্যুস আপনারা ফেস করছেন? আগে মানুষ মনের অসুখটা ব্যাপারটা সম্পর্কে জানতো না, তারা ভাবতো এটা বিলাসিতা, কিন্তু এখন আসলে অনেকে এটা নিয়ে কাজ করছে, অল্প পরিসরে হলেও একটু হলেও মানুষ জানতে পারছে, এই জন্য এখন এটা আগের চেয়ে একটু হলেও গুরুত্ব বেশি পাচ্ছে। আমরা জিজ্ঞেস করছিলাম কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করছি মানে এই যুগে। এখন তো মানুষের বাইরে বেশি এক্সপোজ টু ওয়ার্কস অ্যান্ড ফর এক্সাম্পল মেয়েরা তো শুধু নট কনফাইন্ড টু হাউসহোল্ড চোর, বাইরে যাচ্ছে, দে আর ওয়ার্কিং, দে আর বিং এক্সপোজ টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। প্লাস এখন ইন্টারনেট আছে, আমরা শুধু বাংলাদেশ দেখছি না, we are also looking up to the other countries, so আমাদের we have more things to think about, so we have no problem. And যেমন আমি বেশি আমি এখন জানি বাইরে আমার জন্য এই অপরচুনিটিস আছে, so আমি এখানে পড়াশোনা করছি, but I'm also thinking about studying abroad, studying more things which is not available in my country. So মানুষের চাহিদাটা it's increasing along with মানে সবকিছু ডেভেলপমেন্টের সাথে চাহিদাটাও ডেভেলপ করছে, সো এই চাহিদা থেকে we don't know how to control it, আর এই সবকিছু মিলে একটা কনফিগারেশন ক্রিয়েট হচ্ছে, যেটা তুমি মনে হয় যে মেন্টাল হেলথটা একটু ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। Excellent. Thank you. হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম সামান্না মাজার। আমি কিছু ফেস করেছি আমার নিজের জীবন থেকে এবং আমার পারিবারিক জীবন থেকে, আমি নাইবার ফেস করলাম না, তবে আমাকে সেটা অনেক বেশি ফেস করে গেছে মানসিক যে ম্যাটারগুলো। আগে মানুষ লজ্জায় বলতে পারতো না ঘরের ভিতরে কী হচ্ছে, বাবা মা ভাই বোনের মধ্যে ঝগড়া থাকে, যেটা ভাবতো যে মানুষ কী ভাববে। এখন মানুষ যখন অনেকগুলো ছোটো আপনারা করছেন, বিভিন্ন টেলিভিশন থেকে দেখা যাচ্ছে মানুষটা আউটস্পোকেন হয়ে এখন এগুলো শেয়ার করতে পারছে এবং ট্রিটমেন্টও হচ্ছে এটা। সো আমরা সবাই আসলে এটার ব্যাপারে একটু ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, আর আগের থেকে এগুলো অনেক বেড়েও গিয়েছে। যেমন ছেলেমেয়েরা হাত কাটা, মা বাবা কিছু করে সুসাইড করে ফেলে, ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়, অভিমান করে অনেক কিছু ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে, সেগুলোতে আমাদের আসলে ঘরোয়াভাবে কাজ করা উচিত। বাবা মা ভাই বোন কাউন্সিলিং করে একসাথে বসে খাওয়া দাওয়া, একসাথে বসে টিভি দেখা, এগুলো তো আজকাল নাই, তাই না? যার যার ঘুম বন্ধ থাকে, দুটা তিনটা করে ঘুমায় থাকে, সেগুলো মা ভাবছে যে ঘুমে আছে, অ্যাকচুয়ালি ভিতরে কী হচ্ছে সেটা জানতে পারছি। আরো মোর ক্লোজ হয়ে পড়ে আমার মনে হয় এগুলো আরো। থ্যাংক ইউ। আমরা একটু সবার কাছ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ, ওই তো শেয়ার। ইদানিং সময় একটা বড় সমস্যা হয়ে গেছে। সময়টা এরকম সমস্যা যে আমার অফিস বলছে যে তুমি এই সময় আসো, কিন্তু আমাদের পথে অনেকটা সময় লাগছে, অনেক আনসার্টেনিটি। আমি একটা নির্দিষ্ট সময় আমি হয়তো 1-1.5 ঘন্টা আগে বেরোচ্ছি, বাট আমি নট শিওর যে আমি 1.5 ঘন্টা মধ্যে পৌঁছাবো। এটা সবসময় খুব আনসার্টেন। তো ওইখানে একটা টেনশন কাজ করতে থাকে সবসময়, যে সময় মতো পৌঁছাতে পারছি একটা বিষয়। বের হওয়া আবার একটা প্রাইভেট অর্গানাইজেশনে একটা শব্দ আছে যে ঢোকার সময় আছে, বের হওয়ার সময় ঠিক আছে। তারপরে বের হওয়ার পরে আবার বাসায় যাওয়ার সময় আবার যে এই যে যাতায়াতটা আরেকটা টেনশন, সারা অফিস যে টেনশনটা নেয় আমার মনে হয় ওই যে 8-9 ঘন্টা যেটা পরিশ্রম করলাম, আমার কাছে মনে হয় যে এখন বাসায় যে পৌঁছাবে এটা আরো বেশি পরিশ্রম। আর এটা করতে করতে বাসায় পৌঁছাতে 8:30, 9টা, 9:30, তখন আবার সময় কি সন্তানকে সময় দেওয়া, ওয়াইফকে সময় দেওয়া, বাবা মাকে সময় দেওয়া, সবকিছু আবার নিজেকেও কিছু সময় দেওয়া দরকার। সব কিছু শেষে আবার যেহেতু আগে একটা সময় আমরা হয়তো ঘুম করতাম অনেক আগে, এখন 12টার আগে ঘুমা হয় না, তো সবকিছু মিলে
মনে হচ্ছে সময়টা খুব হ্যাঁ, হ্যাঁ, stress যখন হচ্ছে আসবে। আমাদের। আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন। একটা বিষয় ম্যাম। আর মনে একটা আছে। বিষয় একটু আমি বলবো যে যেটা বলছিলাম যে সুইসাইড অ্যাটেম্প কিছু সোশ্যাল নর্মসের চেঞ্জের মাধ্যমে কমে। যেমন আমার মনে পড়ে যখন আমরা আমাদের ছোটবেলায় যখন রেজাল্ট আউট হতো, আজকে এসএসসি রেজাল্ট আউট হতো, আগামী এটা তো আগামীকাল পাবলিশ হবে, তো এক পাশে রেজাল্টের মানে পরিসংখ্যান হতো আর একটা ডান দিকে কর্নারে কতজন আত্মহত্যা করেছে এই বিষয়গুলো আসতো। এখন কিন্তু এই জিনিসটা আসেনি, কারণ রেজাল্ট খারাপ হওয়াটা এটা কোনো বিষয় না। আমার কাছে এখন অনেক কিছুই মনে হয় যে রেপের ঘটনায় আগে যতটা মানে এক্সপোজ হতো না এবং আত্মহত্যাটা যতটা হতো না, এখন মনে হয় আমার মনে হয় একটু অ্যাটলিস্ট একটু মানে পরিসংখ্যান একটু কম, আমি জানি না মানে পেপার অতটা আসে না। আগে যেরকম এটা খুব আকসার মানে বেশি হতো, এখন এটা নিয়ে একটু হলেও প্রোটেস্ট করে। এই দুইটা জায়গা আমার কাছে মনে হচ্ছে যেরকম ওইভাবে গভর্নমেন্টের কিছু পলিসির কারণে আজকে এই সুইসাইডটা কমেছে অন্তত রেজাল্ট কেন্দ্রিক, বা তুমি তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার মরে যাওয়া উচিত, এই শব্দগুলো এখন আর কিন্তু কেউ আসে না। তো এরকমই কিছু মনে হয় আরো আসলে। ও বলতে যাচ্ছিলাম। হ্যাঁ এখানে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একটা প্রাইভেট ফার্মের একটা ট্রেনিং কোডে দেখছি, গভর্নমেন্টের যেটা ট্রেনিং কোডের সঙ্গে জড়িত। এই সময়তে আমার বাংলাদেশে এখানে 4টা জায়গায় ভিজিট করতে হয়, খুব কন্টিনিউসলি আমাকে এখানে আসা যাওয়া করতে হয়। এবং মোটামুটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু ডিভোর্সের হারটা বেড়ে গেছে। এই যে ম্যাম বললেন না যে আমাদের যে সেলফ যে অ্যাওয়ারনেসটা বা হচ্ছে যে প্রবলেমটা ফেস করছি মেন্টাল হেলথের জন্য, ফার্স্ট হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করছে। কারণ এই মেন্টাল আমাদের যে মানসিক শান্তিটা, এটা কিন্তু আমরা যখনই খুঁজে পাচ্ছি না। আগে যেমন হয়তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে আমরা যদি আরও হচ্ছে 70 দশকে বা 80 দশকে ফিরে তাকাই, তখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পৃথিবী চ্যানেলটা ছিল এবং খুবই অল্প পরিসরে বাংলা সিনেমা ছিল। এবং তখন আমাদের যে ছেলেরা বা আমাদের যারা বাবা ভাই ছিলেন, ওদের স্বপ্ন ছিল কি বাঙালি নায়িকা সাবানের মতো বা বগেদার মতো একটা মেয়ে। বাট এখন আমাদের একটা মেয়েটা আসার পর আমরা সারাক্ষণ মোবাইলে ফেসবুকে দেখি, আমরা হচ্ছে ইন্ডিয়ান মুভি দেখছি, সব কিছু খুব অ্যাভেলেবেল। তো এখন হচ্ছে কি এখন সবাই কিন্তু চাহিদা চেঞ্জ হয়েছে। এখন সেই যখন তার ঘরের মধ্যে সেই জিনিসটা পাচ্ছে না, তার ওয়াইফের মধ্যে সেরকম রূপ দেখতে পাচ্ছে না, তখন কিন্তু তাদের মধ্যে যে কনফ্লিক্টটা ফ্যামিলি কনফ্লিক্টটা চলে আসে। বা রিলেশনশিপের মধ্যে একটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে রসায়নটা থাকছে না। এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু ডিভোর্সটা হচ্ছে সেখান থেকেই হচ্ছে ক্রিয়েট হচ্ছে। এইটুকুতে আমাদের আরও একটু অ্যাওয়ারনেসের জন্য দরকার আছে। আরো না, অনেক অ্যাওয়ারনেস দরকার আছে আসলে। So, আমরা একটু জেগে উঠি, একটু আমরা ঘুম ভেঙে আড়মোড়া ভেঙে উঠি, কারণ আসলে ঘুমিয়ে থাকলে এই ব্যাপারগুলো হচ্ছে মেন্টাল হেলথ যে ইস্যুসগুলো বা চ্যালেঞ্জেসগুলো স্লো পয়জনিং হতে থাকে, যার জন্য ডেথ অ্যান্ড ডিসএবিলিটির জন্য এটা ফার্স্ট লিডিং কজ হবে 2030-তে। আমরা বুঝতে পারছি যে মেন্টাল হেলথ চ্যালেঞ্জ কীভাবে আমাদেরকে ফিজিক্যালি ডিসেবলড করে দিচ্ছে, এবং অনেক ফিজিক্যাল ইলনেসেস আছে যেটা মেন্টাল হেলথের অবনতির কারণে হয়। আমার যখন ডিপ্রেস লাগে তখন আমি কিন্তু নিজেকে অত কেয়ার করবো না, আমি কিন্তু আমার বডি ইমেজ নিয়ে চিন্তা করবো না, আচ্ছা যা আছে তাই, হয়ে গেলাম মোটা, হয়ে গেলাম রোগা, কিছু অসুবিধা নেই, কে কেয়ার করে, আমাকে তো কেউ ভালোবাসে না, আমি কীভাবে আছি। অনেক সময় কাউকে যখন জিজ্ঞেস করি কেমন আছো, যদি ডিপ্রেস থাকে সে বলবে আমি কেমন আছি তা দিয়ে তোমার কী হবে। ডিপ্রেস থাকলে না, অনেক সময় রাগ থাকলেও অনেকে ভালো একটা কথা বলে, আমি যদি স্ট্রেসে থাকি আমি একটা এমন বাঁকা করে উত্তর দেবো, সেই লোকটা অবাক হয়ে যাবে, আমি তাকে ভালো প্রশ্ন করেছিলাম, এভাবে উত্তর দিচ্ছ না। যেমন আমার মনে আছে আমি একবার 3টা কাজ নিয়ে বেরোচ্ছি আমার ঢাকা শহরের বাস্তবতায়, আমি খুবই চিন্তায় আছি আমি 3টা কাজ করতে পারবো কিনা, আজকে সময় মতো জায়গাগুলোতে যেতে পারবো কিনা। আমার হাজব্যান্ড খুব সুইট করে জিজ্ঞেস করলো আজকে তোমার কী কী প্রোগ্রাম। ও বেরোবে পরে, আমি অনেক আগের কথা বলছি, আমার হাজব্যান্ড এখন মোবাইল না, ও আসলে ঘরেই থাকছে বেশি। তা আমাকে খুব সুইট করে জিজ্ঞেস করছে আজকে তোমার কী কী প্রোগ্রাম, আর ওটাও হয়তো বলবে। আমি এত রাগ, আমি এত স্ট্রেসের মধ্যে আছি, আমি আমার প্রোগ্রাম জেনে তোমার কী হবে। So when I got into the car এবং I was sitting there, সাথে সাথে মনে হলো এরকম প্রশ্নের উত্তর কি এটা হতে পারে। তো সিন্স আই এম মাইন্ডফুল, আমি মেন্টাল হেলথে কাজ করছি,
আমি তখন বুঝলাম অ্যাকচুয়ালি আমার স্ট্রেস আমাকে দিয়ে ওই রকম একটা আচরণ করিয়ে ফেলেছে। আই ডিডন্ট ওয়ান্ট টু বিহেভ লাইক দ্যাট, তাই না? এরকম কিন্তু অহরকম আমাদের হচ্ছে যে আমাদের নিজেদের আচরণে নিজেরা অবাক হচ্ছি, পরে গিলটি হচ্ছি। সো আমরা গো ব্যাক করে আমরা দেখবো যে কি ইমোশন আমাকে ওটা করিয়েছে এবং আমি কি ঠিক করেছি না যার জন্য ওই আচরণটা আমি করে ফেলেছি। সো উই ক্যান অলওয়েজ চেক উইথ আওয়ার সেলফ এক্সপ্লোরেশন করে আমাদের থট প্রসেসের মধ্যে চেঞ্জ নিয়ে আসলে আমরা কিন্তু ইমোশনের চেঞ্জ আনতে পারি, আমাদের আচরণেও পরিবর্তন হয়। সো যে কারণে আমাদের ইনক্রিজিং মেন্টাল চ্যালেঞ্জেস হচ্ছে, আমি কারণগুলো একটা একটা করে বলছি। একটা হচ্ছে আমরা প্যারেন্টিং কি করে বাচ্চাকে রেজ করতে হয়, যেমন একটু আগে মিস্টার জাহাঙ্গীর শেয়ার করলেন। ইজ ইট ওকে দ্যাট আই এম কোচিং ইউ? যে আমি বাচ্চার ছবি আঁকাটা বন্ধ করতে চাইছি না, মা বাবাকেও বোঝাতে পারছি না। সো আমি যদি প্যারেন্টিং ওয়ার্কশপগুলোতে আমরা যাই, তাহলে যেটা হয় যে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বয়সে তাদেরকে কী করে স্ট্রাকচার এবং নার্চারের মধ্যে দিয়ে বড় করতে পারবো, কী করে তাদেরকে প্রোটেক্ট করতে পারবো। অনেকেই তাদের প্রোটেকশনটা দিতে পারেন না, বিকজ অনেক সময় গ্র্যান্ড প্যারেন্টসরা অনেক বেশি ডমিনেট করেন, অনেক বেশি তারা প্রশ্রয় দিয়ে ফেলেন। সেখানেও আমরা একটা মানে একটা ডিলেমার মধ্যে পড়ে যাই যে বাচ্চাকে শাসন করবো না তাকে বোঝাবো, এরকম বড় বড় ডিলেমার মধ্যে পড়ে যায়। সো প্যারেন্টিংয়ের উপরেও আমাদের কাজ করা অনেক বেশি দরকার, যেটা এখন এই যুগে ভীষণভাবে প্রয়োজন হয়েছে। আমরা হয়তো ভাবছি আমাদের প্যারেন্টসরা কি আমাদের বড় করেনি, মানুষ করেনি, আমরা কেন আমাদের বাচ্চাদের মানুষ করতে পারবো না? এটার জন্য আমার একটা ওয়ার্কশপ করতে হবে কেন? ওয়াই মানে এটা কি এত শেখার বিষয়? বাচ্চারা তো এমনিই বড় হবে, আমাদের কথা শুনবে, বাধ্য হবে। আনফর্চুনেটলি বাচ্চারা আজকাল বাধ্য করছে না, ওরা ওদের পৃথিবীটা গড়ে তুলছে। একটু আগে তামান্না যেটা বললো যে দরজাটা বন্ধ করে রাখছে, মা কি করছে? দরজা খুলে ঢুকতে পারছে না, তার মনের জগতে মা ঢুকতে পারছে না। দরজাটা যখন বন্ধ করছে, মা ভীষণ সেপারেশন অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছেন মা বাবা, এবং বাচ্চা যখন স্কুলে যাচ্ছে বাচ্চা কিন্তু সেপারেশন অ্যাংজাইটিতে তখন থাকে। বড় হলে কিন্তু আমরা সেপারেশন অ্যাংজাইটিতে পড়ে যাই। সেই যে সে যখন সেপারেট করছে, তার ডায়েরিতে সে কি দিচ্ছে, সে কি আসলে ঘরে ছুরি টুরি রাখছে কিনা, পেপার কাটার রেখে দিচ্ছে কিনা নিজেকে ক্ষতবিক্ষত করার জন্য, আহত করার জন্য, আমি কিন্তু খবর নিতে পারছি না। সে কি এমন কোনো সাইটে ঢুকছে কিনা যে সাইটে ঢোকাটা তার বয়স হয়। সে কি এমন কারোর সাথে সম্পর্ক করছে কিনা যাকে আমি মনে করছি না ওর জন্য খুব ভালো একটা ফলাফল বয়ে আসবে তার সেই সম্পর্কটা। সো প্যারেন্টিং বিষয়ে আমাদের নলেজ থাকা দরকার, সেটা আমাদের নেই, যার জন্য আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে। আমাদের ইলেকট্রনিক ডিভাইস আমরা অনেক বেশি অ্যাবিউজ করছি, সাবস্টেন্স অ্যাবিউজ করছি, আমাদের রিলেশনশিপ অ্যাডিকশনও হচ্ছে। খুব বেশি রিলেশনশিপ চেঞ্জ করছি কিন্তু আমরা হয়তো এখানে যারা আছি তারা হয়তো করছি না, বাট এখনকার যারা জেনারেশন বড় হচ্ছে তারা কিন্তু জাম্প করছে রিলেশনশিপ থেকে রিলেশনশিপে। যেমন এস্থারের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আগে যখন খুব ছোট কমিউনিটিতে আমরা থাকতাম তখন আমাদের চয়েস খুব কম ছিল। মেবি একটা গ্রামে আমি আছি যেখানে জন আর ডেভিড ছাড়া আর কেউ নেই ভালো লাগার মতো, আমি তখন জন আর ডেভিডের মধ্যে টস করছি যে জনের সাথে প্রেম করলে ভালো লাগবে না ডেভিডের সাথে প্রেম করলে ভালো লাগবে। কিন্তু এখন যেটা হচ্ছে, there are thousands of people on my fingertips, আমি কিন্তু অনেক মানুষের সাথে যোগাযোগ করছি। সো আমার চয়েস এত ওয়াইড হয়ে গেছে, আমি কাকে ছেড়ে কার সঙ্গে আমি সম্পর্ক করব, অনেক ইনভিটেশনস আসছে, আমি কিন্তু বুঝতে পারছি না কোনটা আমার জন্য ভালো হবে। সো কারোর সঙ্গে হয়তো একটু আটকে যাচ্ছি, তাকে ভালো লাগছে না, সো হোয়াট, there are so many buses, একটা বাস মিস করলে অসুবিধা কি, আরেকটা বাস আসবে, তারপরে আরেকটা বাস আসবে, কোনো প্রবলেম তো না। এই জন্য চয়েস যখন বেড়ে যায়, যেটা তুমি বলছিলে যে আমাদের যখন চয়েস বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, তখন আমরা কিন্তু ভীষণভাবে পথ হারিয়ে ফেলি, দিশেহারা হয়ে যাই। সেই যে রিলেশনশিপ ইজ অলসো কাইন্ড অফ এডিকশন। আমাদের রিলেশনশিপে বাউন্ডারিটা থাকছে না। যখন we are talking, maybe we are just friends. Sometimes I ask my clients, what is the name of this relationship? ও আমার বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, FB। আমি আগে FB, BF, GF এগুলো বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। আপনার কি FB আছে? অনেক আগে আমাকে একজন জিজ্ঞেস করছে আমাকে, ম্যাডাম আপনার কি FB আছে? FB কি? আমি FBI শুনেছি, FB তো শুনি না। FB মানে ফেসবুক। ও আচ্ছা, মানে তখন ফেসবুক নতুন নতুন এসছে, এত খাচ্ছিলাম না যে ফেসবুক তখন বুঝি না, কিন্তু FB বলে, GF, BF বলে, কিন্তু আমার GF আমাকে না এটা বলে, মানে আমরা এখন খুব অ্যাব্রিভিয়েশন ইউজ করা শুরু করেছি। সো এই টার্মিনোলজিগুলো নতুন এসছে আমাদের ল্যাঙ্গুয়েজে। সো আমাদের রিলেশনশিপ বাউন্ডারি থাকে না, কথা বলছি তো কথাই বলছি, কথা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে
আমরা বুঝতেই পারছি না যে উই আর এন্ডিং আপ ইন হয়তো ভিডিও সেক্স বা অডিও সেক্সের দিকে চলে যাচ্ছি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি উই আর নট রিলেটেড টু ইচ আদার, উই ডোন্ট ইভেন নো ইচ আদার, কিন্তু উই আর গেটিং সো ইন্টিমেট এবং বাউন্ডারিটা ক্রস করলে কিন্তু সেখান থেকেও যখন ওই একটা মানুষ যখন একটু হাতটা গুটিয়ে ফেলে তখন আমি এত অ্যাডিক্টেড হয়ে গেছি সেটার প্রতি, আমার অনেক কষ্ট হয়। তখন আমরা ছুটে যাই কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল সাথে। উই আর বিকামিং ভেরি লোনলি বিকজ অফ ইলেকট্রনিক ইউসেজ, অনেক বেশি ব্যবহার করছি এবং দিনে দিনে কিন্তু আমরা লোনলি হচ্ছি, সোশ্যাল ইন্টারাকশন আমাদের হচ্ছে না, আমরা ওটার কারণে আমরা হয়তো আরও বেশি লোনলি ফিল করছি। আমরা কিন্তু মিট করি না, গেট টুগেদার করি না, আজকাল একসঙ্গে হই না, আমরা পার্কে যাই না, আমরা কোথাও কমিউনিটি অ্যাক্টিভিটি নাই, আমরা একসাথে বসে আড্ডা দিই না। আড্ডা ইজ ভেরি ভেরি গুড, গসিপ করলেও, হ্যাঁ কারোর সম্পর্কে বদনাম করছি তারপরেও ইটস হেলদি। আমার শাশুড়ি আমাকে গঞ্জনা দিচ্ছেন, আমি যদি গিয়ে একজনকে বলি জানো আমার শাশুড়ি এটা করছে, আরেকজন বলছে আমার ননদও আমাকে খুব কষ্ট করে। সো ন্যাচারালি উই আর ভেন্টিলেটিং, এই ভেন্ট আউটের দরকার আছে, কারণ আমরা আমাদের ভালো থাকতে হবে। এই জায়গাগুলো আজকাল হচ্ছে না, যার জন্য আমরা ওই হয়তো নেটের মধ্যে দিয়ে করছি, যেটা আমার পুরো তৃপ্তি আসছে না। সরাসরি বসলে যে তৃপ্তিটা হয়, যে আমরা সবাই মিলে এখানে বসেছি, আমি কেন সার্কেল করলাম, বিকজ আই ওয়ান্ট টু টেক এনার্জি ফ্রম এভরিবডি অ্যান্ড ইউ আর অলসো টেকিং এনার্জি ফ্রম আদার্স। সরাসরি দেখা হলে কিন্তু আমরা এনার্জি ট্রান্সফারেন্সটা অনেক ভালো হয় রাদার দ্যান থ্রু কোনো মিডিয়ার মধ্যে দিয়ে, কোনো স্ক্রিনের ভেতর দিয়ে। সো আমরা কমিউনিটি এনগেজমেন্ট হচ্ছে না, আমাদের টু মাচ ফোকাস অন কনজিউমারিজম। ভীষণভাবে আমেরিকাতে এটা নিয়ে একটা রিসার্চ হয়েছে, 1957-এ আমরা কেমন ছিলাম হ্যাপিনেস স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের ইন্ডেক্সের দিক থেকে, এখন আমরা 2019-এ কেমন আছি, দেখা গেছে ইন্ডেক্সটা অনেক বেশি খারাপ অবস্থা। আমরা কিন্তু লাইফ স্যাটিসফ্যাকশন কমে গেছে, এত কনজিউমারিজম, এত ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, জিডিপি এগুলো নিয়ে যে এত কথা হচ্ছে, আমরা কিন্তু মেন্টাল গ্রোথ, সোশ্যালি আমরা কেমন থাকবো, কমিউনিটি ডেভেলপমেন্ট করা, আমাদের মানসিক শ্রীবৃদ্ধি করা, মনের শক্তিটা বাড়ানো, মনের সৌন্দর্যটা বাড়ানো, এসব নিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না, খুবই কম কাজ হচ্ছে। কাজেই আমরা এই জায়গাটাতে খুব পিছিয়ে আছি বলে আমরা কনজিউমারিজমের দিকে খুব বেশি চলে গেছে। আমাদের মোবাইলটা খুব তাড়াতাড়ি আমার কাছে পুরনো হয়ে যাচ্ছে, নতুন চলে আসছে, আইফোন 10 আছে এখন আমি কালকে বলছিলাম, কেউ বলছিল যে আপনার ফোন পুরনো হয়ে গেলে আমাকে একটা কিনে দেবেন, আমি বললাম যে আইফোন 11 নাকি আসার কথা, বলে বাংলাদেশে এখন পাওয়া যায় না। সো আমরা এখন সবাই আমাদের হাতে যে গ্যাজেটটা আছে ওইটারও আমি নতুনত্ব আনতে চাচ্ছি, ওটার মধ্যে আমি ব্র্যান্ডেড জিনিস পড়তে চাচ্ছি, ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে চাচ্ছি, ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করতে চাচ্ছি। সো আমাদের চাহিদার কোনো শেষ নাই, যত চাহিদা বাড়ছে কনজিউমার ফিল্ডে আরও বেশি মানুষকে আরও আকর্ষণ করা হচ্ছে, যার জন্য কিন্তু মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, ভীষণভাবে একাকিত্ব তৈরি হচ্ছে, অনেক বেশি আনহেলদি কম্পিটিশন হচ্ছে। আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে আমরা জানি না, আমরা ফিমেল চাইল্ড এবং মেল চাইল্ডের মধ্যে এখনও ডিসক্রিমিনেট করছি, এত আধুনিক যুগে এসেও আমরা ওরকম স্যাটিসফাইং অ্যাক্টিভিটিস করছি না, কালচারাল অ্যাক্টিভিটিস করছি না, রেক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করছি না, এবং একটা জিনিস অনেক বেশি আমি শুনি, সাইবার বুলিং হচ্ছে আজকাল, অনেকভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে। সেসব অনেকগুলো কারণে, আরও অনেক কারণ আছে যার ফলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা টিপসগুলো দেবার আগে আমরা ওপেন করে দিতে যাচ্ছি ফ্লোর, প্লিজ ইন্টারাক্ট উইথ ইচ আদার। সো কারো কোনো কোয়ারিজ থাকলে, কোনো কিছু জানার থাকলে এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশন নিয়ে স্টার্ট করব। আমি অরূপ, ফ্রিল্যান্স জার্নালিস্ট। তিনটে কোশ্চেন আমার জানা আছে, বিশেষ করে আমি অরূপ, ফ্রিল্যান্স জার্নালিস্ট। বিশেষ করে আমার তিনটে কোশ্চেন আমার আছে, বিশেষ করে বাচ্চা আমার দেখা রিড করছি, এক বড় ছেলে পরিবারে, সে সবার সাথে মিশছে, কিন্তু বাবা মা ভাই বোনদের সাথে তার রিলেশন একটু আলাদা হয়ে গেছে বাচ্চার ক্ষেত্রে। আমার তিনটে কোশ্চেন, এর মধ্যে হচ্ছে একটা ফ্যামিলিতে বড় ছেলে, সে বলছে যে তার বাবা মার সাথে তার একটা ডিস্টেন্স হচ্ছে, ভাই বোনদের সাথে ডিস্টেন্স হচ্ছে। একটা সমস্যা মনে করছে যে সে ফ্যামিলি থেকে বড় হয়েও তাকে ইগনোর করা হচ্ছে, কিন্তু সে ভালোবাসাটা তার নানি বাড়ি থেকে পাচ্ছে।
এটা হচ্ছে রিলেশনশিপের একটা গ্যাপ হচ্ছে। সিম্পল 16 বছর। এবং একটা ফ্যামিলিতে বলছি আমি। সেকেন্ড, সেই ঘরে একটা ছেলে আছে, মেজো ছেলে। সে কোনো কিছু চাচ্ছে, পাচ্ছে না, সে চুপচাপ হয়ে যাচ্ছে। কিন্তু সে বাইরে গিয়ে সেটাকে চাহিদা পূরণ করার জন্য সে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বাবা মার সাথে সেটা শেয়ার করছে না। এবং দেখা যাচ্ছে বাবা একটা সময় চাকরি করতো, সে এভাবে চাকরি নাই, সে তার চাহিদা মতো পূরণ করতে পারছে না, যার কারণে সে বাইরে থেকে খোঁজার চেষ্টা করছে। ঠিক তেমনি তার মেয়েটা, ছোটো মেয়ে, একই ফ্যামিলি, সে মনে করছে যে তার বড় ভাইরা তাদের বাবা মার থেকে একটু আলাদা হয়ে যাবে, সে বাবা মাকে দেখার চেষ্টা করছে, কিন্তু পাশাপাশি তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে গিয়েও সে প্রতিবন্ধকতা ফিল করছে এবং সে মা তো এখন দেখা যাচ্ছে হাঁটাহাঁটির পর্যায়ে চলে যাচ্ছে। এবং ছোট বড় ভাই বলছে তুই আমাকে এটা দে, সে সেটাও সহ্য করে নিচ্ছে না। তো এই ধরনের প্রবলেমগুলি আমরা ফেস করছি আমার চোখে দেখা। সেক্ষেত্রে আমরা কী করতে পারি বা কী ধরনের পরামর্শ দিতে পারি? অ্যাজ এ প্যারেন্টস হতে পারে বা অ্যাজ এ নেইবার হতে পারে। এই প্রশ্নটার উত্তর কি এভাবে আমি জানি না, আমার কাছে লাগছে যে আমরা একটা ফ্যামিলির চিত্র পেলাম গোটা জায়গা থেকে, একটা ফ্যামিলির, যেটা ফ্যামিলির ডাইনামিক বলা হয়, যে কার সঙ্গে ফ্যামিলিতে আমাদের সবার সাথে সবার এক ধরনের রিলেশনশিপ থাকে না, বাবার সাথে মায়ের রিলেশনশিপ, মায়ের সাথে বাবার রিলেশনশিপ, ছোট ভাইয়ের সাথে বাবার রিলেশনশিপ, ছোট ভাইয়ের সাথে মায়ের রিলেশনশিপ, ছোট বোনের সাথে বাবার, ছোট বোনের সাথে মায়ের, আবার বাবার সাথে ছোট বোনের ডায়নামিক্সগুলো কিন্তু এরকম ক্রস আছে। আমরা যখন একটা ফ্যামিলির চিত্রটা আঁকার চেষ্টা করব, আমরা দেখবো অনেকগুলো মাঝখানে লাইন আঁকা যাবে, তাই না? আমরা একটা ফ্যামিলির চিত্র পেলাম ফ্রম ইউর কোয়েশ্চেন। সো যেটা হয় যে মানে আই ডোন্ট নো যে কোন জায়গা থেকে আমরা আসলে হেল্প করতে চাইছি, যেটা মঞ্চেরও প্রশ্ন ছিল যে আমরা এই প্রশ্নের উত্তরে প্রশ্নটা ছিল আমরা কিভাবে হেল্প করতে পারি, পরামর্শ দিতে পারি। মানে এখানে আমার একটা কথা খুব মনে হচ্ছে যে খুব একটা ডিসফাংশনাল ফ্যামিলির চিত্র পেলাম। The family is not functioning well. So there is a therapeutic approach, যেটাকে family therapy বলা হয়। তার মানে গোটা therapy needs help. The entire therapy is a client. এটাকে সিস্টেমিক অ্যাপ্রোচ বলা হয়। সিস্টেমিক্যালি ফ্যামিলিটাকে দেখতে হবে যে কেন সবার সাথে সবার সম্পর্কে এতটা মানে নেতিবাচকতা আমি দেখতে পাচ্ছি, তাই না? বড় ছেলেটা বাড়িতে ভালোবাসা পাচ্ছে না, নানির কাছ থেকে নিচ্ছে, তার মানে দিস বয় ইজ মোর অ্যাটাচড টু দি গ্র্যান্ডমা। তার নিজের মা বাবার সাথে তার অ্যাটাচমেন্ট গ্রো করেনি। মেজো ছেলেটা কিছু পাচ্ছে না মনে করে সে চুপ হয়ে গেছে। ছোট মেয়েটা শি ইজ ট্রাইং টু ম্যানেজ করতে গিয়ে সে আবার একটা ভিলেন হয়ে যাচ্ছে, তাই তো? শি ইজ বিকামিং দ্য ভিকটিম। সে কিন্তু চেষ্টা করছে, কিন্তু এত ছোট হয় কি, আমি যখন ব্রোকেন ফ্যামিলি বা ডিভোর্স হয় অবস্থার ফ্যামিলির বাচ্চাদের সঙ্গে কথা বলি, আমি দেখি যে তারা এত বেশি বড়দের মতন কাজ করে যে মা আমি তো আছি, তুমি চিন্তা করো না, বাবা তুমি মন খারাপ করো না, তুমি মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে আজকে, তুমি আমাকে বলো তোমার কি কষ্ট। সো মানে ছোট্ট বয়সেই তারা অনেক বড় মানুষের মতো দায়িত্ব নিতে শুরু করে। এবং একজন আমাকে কাল না পরশু বলছিল, সে ইজ সো আন্ডারস্ট্যান্ডিং, ইউ নো, পরশুদিন বলছিল এত আন্ডারস্ট্যান্ডিং। ও আমাকে জিজ্ঞেস করে মা তুমি ঠিক আছো তো, কারণ মায়ের মুখটা কষ্টের চেহারা দেখতে পাচ্ছে মায়ের মধ্যে। সো সে ছোট্ট, কিন্তু মাকে সে ভালো রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা তার জন্য এই তার ব্রেনটা এখন যে অবস্থানে রয়েছে, সে টিনেজ বাচ্চা, তার কিন্তু ব্রেনটা প্রেশার নেবার জন্য তৈরি না। মাকে তাকে কিন্তু অ্যাটাচমেন্ট দিতে হবে, মাকে তাকে তার মনের খোঁজ নিতে হবে, তাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। সেখানে মা নিজেই কষ্টে রয়েছে, বাচ্চাটা তখন দায়িত্ব নিয়ে বলছে মা তোমার খারাপ লাগলে আমাকে দেখো। And she is so understanding, the mother is enjoying it. But actually this should not happen. আমরা যারা বড়, আমরা ছোটদের দায়িত্ব আমাদের নিতে হবে, যার জন্য মা বাবা হওয়ার আগে, প্রথমে বিয়ে করার আগে জানতে হবে কি করে একটা ভালো ম্যারিটাল রিলেশনশিপ আমরা মেনটেন করব। বিয়ে করার পরে যখন আমরা বাচ্চা প্ল্যান করব, তখন আমাদের জানা দরকার যে কি করে বাচ্চা রেজ করব, বাড়িতে একটা সুন্দর সুস্থ পরিবেশ রেখে কি করে বাচ্চাদের রেজ করব। এই যে একটু আগে শুনছিলাম যে তামান্না বলছিল ঘরটা বন্ধ করে রাখে, আমাকে বলে ওরা এসে
যে আমার না এত বিরক্ত লাগে, বিশ্বাস করেন, আমার না কথা বলতে ইচ্ছে করে না তাদের সঙ্গে। এবং তারাও না পেরিয়ে উঠছেন না, তারা বলছে তুমি ঘর বন্ধ করে কি করো, তুমি মোবাইলটা একদম তুমি রেখে যাবে লাউঞ্জে। আমি একটু জাস্ট একটা কেস শেয়ার করছি। তোমার ভাই বোন দুজনকে বলা হয়েছে রোজার দিন ছিল, লাউঞ্জে মোবাইল রেখে তারপর তোমরা ঘরে ঢুকবে এবং ওটা লাউঞ্জেই থাকবে, মোবাইল অফ করে লাউঞ্জে রেখে যাবে। তো সেদিন সময় উঠেছেন বাবা মা, দেখছেন যে দুই ভাই বোনের মোবাইলই ওখানে রাখা আছে। হঠাৎ করে বাবার কি মনে হলো, উনি মোবাইলটা একটু দেখলেন যে একটা মোবাইলের ভিতরে আসলে সিম নেই, সিমটা নাই ভিতরে, মোবাইল রাখা আছে। তারপর উনি হঠাৎ করে মেয়ের ঘরের কাছে একটু গুনগুন কথা শুনতে পাচ্ছেন, দরজায় মাথা রেখে কান রেখে উনি শোনার চেষ্টা করলেন ভেতরে মেয়ে কথা বলছে কারোর সাথে, অথচ মোবাইল কিন্তু লাউঞ্জে রাখা। তারপর উনি ধাক্কা শুরু করলেন দরজা, মেয়েকে সময় নিল দরজা খুলতে, অ্যাডোলেসেন্ট বাচ্চা দরজা খুলেছে এবং মুখে ভীষণ ভয়, বুঝতে পারছে বাবা টের পেয়ে গেছেন। বাবা তো ঘরে ঢুকেই মেয়েকে ধামাধাম মারা শুরু করেছেন, জিজ্ঞেসও করেননি তুমি কি কথা বলছিলে নাকি বা কিছু, কোনো প্রশ্ন না করে, বিকজ হি ওয়াজ প্রিটি শিওর দ্যাট শি ওয়াজ টকিং টু সামবডি। তারপরে যখন মারধরটা হয়ে গেল তখন সে ভয়ের চুটি স্বীকার করলো, সে বাবার ড্রয়ার থেকে একটা পুরনো মোবাইল বের করেছে এবং সিমটা ঢুকিয়ে সে দিব্যি কথা বলছে রাত জেগে জেগে। মোবাইল তো রেখে দিয়েছে, বাবা তো বেশ অনেকদিন ধরে দেখছেন লাউঞ্জে মোবাইলটা রাখা। এই যে আমরা এতটাই আমাদের হাইপার অ্যাডালসেন্টে চলে যাচ্ছি, বাচ্চাদের সাথে আমরা কানেক্ট করতে পারছি না, এটা কিন্তু আমাদের জন্য যেমন কষ্ট, ওদের জন্য তেমন কষ্ট। এই ফ্যামিলিতে আমার মনে হয় দিস ফ্যামিলি নিডস থেরাপি, মানে খুব সিরিয়াস থেরাপি লাগবে, কারণ খুব ডিসফাংশনাল একটা পজিশনে একটা প্যাথোলজিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। It's about a girl I know. She's divorced for 5 years. এখন মানে she's over it. Divorce মানে she's working, she's earning money, she has her own life, she's looking after herself. So I'm very close to her, so whenever I go to her for any problem, আমার যখন কোনো মানে কষ্ট, I need a friend to talk it out. তখন যখন কথা বলি তখন মানে ওকে যখন জিজ্ঞেস করি লাইক you're alone, you're maintaining everything, how do you manage it, মানে কিভাবে, মানে তোমার you don't always need me or anyone else. বলে I just go for a drink. যে আমি তো ফ্রেন্ডের সাথে যাই, I get 2 drinks and then I'm over. তো আমার মানে I'm a doctor, I'm doing my MBH in Nixon. তো আমার মানে কথা হচ্ছে মানে সে কিন্তু she's not addicted to drinking or anything, but when she's sad সে কিন্তু হেল্প নিচ্ছে সাবস্টেন্স। হ্যাঁ, তো এখন I know it's not addiction, it's not even dependency, right? তো মানে ওকে কিভাবে মানে মানে she's not talking it out, মানে সে কথা বলছে না, কিন্তু সে জানে যে when ওর যখন খারাপ লাগে সে 2টা ড্রিঙ্ক নিলে she is fine, but ওকে আমি কি বলবো? Okay, good question. I think you wanted to ask something else. হ্যাঁ, যেটা আমি ফ্যামিলি চিত্রটা শুনে ওখানে কিছু বলার ছিল, ওটা কিছু বলার। আচ্ছা, আমরা কি নেক্সট কোশ্চেনে নিয়ে একবারে? I'm just, I want to know যে meditation আর mental health এর কোনো relationship আছে নাকি? থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে আমি দুটো ড্রিঙ্ক নিলে আমি ভালো ফিল করছি, আমার আসলে আর কোনো হেল্প দরকার নেই, আমি ওয়েট আউটও করছি না, মেবি আমি আমার লোনলি লাইফটা আমি ম্যানেজ করছি সামহাও ভালো করে, হয়তো মনে করছি ম্যানেজ করছি। অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের ব্যাপারে হচ্ছে কি যে মানুষকে না চাইতে হবে হেল্পটা। আমরা যদি গায়ে পড়ে হেল্প করতে চাই, মেবি আই এম ট্রাইং টু রেস্কিউ মাই ফ্রেন্ড, কিন্তু আমরা রেস্কিউয়ার হব না, হেল্পার হব। দের ইজ এ ডিফারেন্স বিটুইন রেস্কিউইং অ্যান্ড হেল্পিং। আমি হেল্প করছি যে আমার কাছে জিজ্ঞেস করছে যে আমার মেন্টাল হেলথ নিড হচ্ছে, মেন্টাল হেলথ মানে পরিচর্যার দরকার আছে, ক্যান ইউ সাজেস্ট মি সামবডি, বাট ডু ইউ নো সামবডি যারা করে, হ্যাঁ, সাম পিপল। সো এরকম যখন হেল্প সিক করছে তখন the person is asking for help, ওকে আমি হেল্প করছি because the person is needing it and she wants to take it.
কিন্তু যখন সে চাইছে না, ও বলছে যে আমি ড্রিঙ্কস নিয়ে ভালো আছি, I can only give the person some education. You are saying that she is not addicted or she is not alcoholic, but the point is she is needing it almost whenever she gets sad, depressed. তার মানে একটা ডিপেন্ডেন্স কিন্তু তৈরি হয়েছে। There is some sort of dependence. তাহলে কি হবে? এইটার মাত্রা আজকে 2টো ড্রিঙ্কই আছে, এটা কি পরে 3টা হবে কিনা 4টা হবে কিনা আমরা কিন্তু জানি না। কারণ আমি কোনো হেলথি ওয়েতে আমি কিন্তু আমার মেন্টাল হেলথের যত্ন করছি না। ইটস অ্যান আনহেলথি ওয়ে অফ কোপিং। যখন কেউ আনহেলথি ওয়েতে কোপ করি আমরা, তখন সেই কোপিংটা আসলে এন্ড অফ দ্য ডেতে এটা কিন্তু আসলে হেল্পফুল হয় না। সো ইউ ক্যান গিভ দিস এডুকেশন টু হার, ইউ ক্যান সাজেস্ট দ্যাট তুমি অন্য কারোর কাছে কি ভেন্ট আউট করবে কিনা, এই যে স্টিগমাটা রয়ে গেছে সমাজে, মানুষ কি বলবে, আমি কিভাবে যাব, মানুষ আমাকে পাগল বলবে, সেটার বন্ধনে যদি সে আটকা পড়ে থাকে, উই ক্যান অনলি সে দ্যাট এটা কিন্তু সবাই নিচ্ছে, সবাই হেল্পটা সবার দরকার হয়। তো তুমি যদি কখনো চাও আমি তোমাকে কিছু দিতে পারবো, কন্ট্যাক্টস দিতে পারবো, এর বেশি কিন্তু বলা যাবে না। অবশ্যই সে ডিপেন্ডেন্ট হয়েছে, কারণ তার খারাপ লাগলে ওই সাবস্টেন্সটা তার দরকার হচ্ছে। যদি সেটা না পায় তখন আমরা বুঝবো উইথড্রল ইফেক্ট কি এমন হচ্ছে। উইথড্রল ইফেক্ট হওয়ার মানেই হচ্ছে আমি ডিপেন্ডেন্ট হচ্ছে। ওকে, সো আমরা আসলে যে কেন সাবস্টেন্স অ্যাবিউজ করছি বা এই যে নেগেটিভ কোপিংয়ে যাচ্ছি, বিকজ আমাদের এখানে দেয়ার ইজ নো ওয়ান টু টক, মানে শেয়ার করার কিন্তু কেউ নেই। যখনই আমরা শেয়ার করছি তখন আইদার আমরা জাজমেন্টালি কিছু একটা বলে ফেলছি, যেটা হয়তো পার্সনটাকে খারাপ কষ্ট দিচ্ছে, মানে তার কষ্টটা সহমর্মিতার সাথে যদি আমরা বোঝার ট্রাই করি যে ওর জায়গায় বসে ওর কষ্টটা, রাদার দেন আমরা খুব উপদেশ দিই, তুমি এটা কেন করলে, আরে তোর এটা কিছু না, এটা মানে একটা ব্রেকআপ হলে এখান থেকে তো আমি তো 5 দিনে উঠে আসছি, তোমার কেন এতক্ষণ লাগছে। সো এভাবে যখন আমরা কথা বলি তখন কিন্তু অটোমেটিক্যালি এই পার্সনটা শাট ডাউন করে। সো অ্যাজ আ ফ্রেন্ড বা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার যদি আমরা দেখি যে আমাদের চারপাশে মানুষগুলো কষ্টে আছে, শুধু মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা এবং সহমর্মিতার সাথে তার কথাগুলো রেসপেক্টফুলি শুনলেও কিন্তু অ্যাটলিস্ট সে যে হালকা হতে পারে, সেভাবে যে না এখানে কোনো কেউ আছে যে আমাকে কেয়ার করে। হয়তো নিজেকে ক্ষতি করতে গেলে ওই পার্সনটার কথা মনে করেও থেমে যায়, কিন্তু যখন দেখছি যে আমার চারপাশে এমন কেউ নেই, তখনই কিন্তু আমি আসলে এই নেগেটিভ কোপিংয়ের মাধ্যমে আমি রিয়েলিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই। থ্যাংক ইউ বনজিয়া, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছো। সো আমাদের যে ট্রেনিংগুলো হয়েছিল সেই ট্রেনিংয়ে আমরা প্রথম শিখেছিলাম যেগুলো নেসেসারি কন্ডিশনস টু বি আ থেরাপিস্ট, যে কন্ডিশনগুলো মানতে হয়, তার মধ্যে এই যে এমপ্যাথি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। যে আমি এমপ্যাথাইজ করা মানে হচ্ছে দের ইজ এ ডিফারেন্স বিটুইন এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি। সো এমপ্যাথি হচ্ছে আমি তার শুজে গিয়ে তার জায়গায় গিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি, আর সিম্প্যাথি হচ্ছে আহারে বেচার, একটা ওয়ান আপ পজিশন থেকে ওকে দেখছি, ওর কষ্ট আমার তো কষ্ট না। তাহলে কি হচ্ছে, সিম্প্যাথি যখন আমরা পাই তখন আমাদের একটু কম ভালো লাগে, তখন ভালো লাগে, একটু কম ভালো লাগে, এমপ্যাথি পেলে বেশি ভালো লাগে। সো আমাদের ট্রেনিংটা এমপ্যাথির উপরে আমাদের ট্রেনিং হয়েছে, ভীষণভাবে এমপ্যাথাইজ করার চেষ্টা করা, অন্যের জায়গায় গিয়ে। আমাকে একটা মেয়ে সেদিন বলেছিল, দ্য বেস্ট পার্ট অফ মাই থেরাপি সেশন দ্যাট ডে দ্যাট ইউ ক্রাইড উইথ মি। I didn't cry the way she was crying. She was screaming and howling, but I was not crying in the same manner. But আমার চোখে একটু পানিটা চোখটা একটু ভিজে গিয়েছিল পানিতে, এবং সেটা সে নোটিস করেছে, আমি বুঝতেও পারিনি সে নোটিস করেছে, এবং বললো যে দ্যাট ওয়াজ মাই থেরাপি দ্যাট ডে। এই যে হিলিং প্রসেস, আমাদের ভেতরে যে কষ্টগুলো আমরা জমিয়ে রাখি, এগুলো হিলিং হওয়া দরকার, এই ঘাটা শুকায় না তো। কিন্তু যখন একটা মানুষ আমাকে বোঝে, আমার জায়গায় এসে আমাকে বুঝছে, আমার চোখের পানিটা ওর জন্য কিন্তু থেরাপি হিসেবে কাজ করেছে। এবং একটা অ্যাডোলেসেন্ট মেয়ে তো খুব সুন্দর করে বলেছে, দ্য বেস্ট পার্ট অফ দ্যাট সেশন ওয়াজ দ্যাট ইউ অলসো ক্রাইড উইথ মি। সো আই ওয়াজ সো টাচড। আমি যখন ওই কথাটা আমাকে বলেছে, আমার চোখটা তখনও ভিজে গিয়েছিল। এবং এই যে আমি একটা মানুষের একদম তার অবস্থানে চলে গিয়েছি, টাফ, ইটস নট ইজি, বাট ইট ক্যান বি প্র্যাকটিস। আরেকটা হচ্ছে যে আমরা জেনুইন হব, ভীষণ তাকে একদম জাজ করবো না। হয়তো জাজমেন্টটা আমরা অনেক পেয়েছি তো ছোটোবেলা থেকে, আমাদের অনেক নেগেটিভ কিছু করে ফেলেছি, ভুল কাজ করেছি, ভীষণ জাজমেন্টাল হয়েছেন আমাদের যারা বড় করেছেন, তারা ইচ্ছে করে হননি, কারণ তারাও জাজমেন্টের শিকার হয়েছে। বংশ পরম্পরা এটা ট্রান্সফার্ড হয়। সো আমরা যেহেতু অনেক জাজমেন্টের শিকার হয়েছি, সেই জন্য আমরা নিজেরাও জাজ করে ফেলি। একটু বলি না যে এত ছোটো কারণে তুমি
এত রাগ করছো, বা একটু আমরা বলছি অকারণে এরকম করছে, তাই না? আসলে ওর কাছে ওটা কারণ, আমার মনে হচ্ছে ওটা অকারণ। একটা ওয়ার্কশপে আমাকে একটা মেয়ে বলেছিল আমি না অকারণে রেগে যাই, এটা কিন্তু ওর কথা না, এটা অন্যদের কথা। সো কেউ আমরা অকারণে রাগ করি না, কেউ আমরা অকারণে ভয় পাই না, কেউ আমরা অকারণে আমরা দুঃখ পাই না। আমাদের কারণ থাকে, ওটা আমার জন্য কারণ, তোমার জন্য না হতে পারে, তাই না? তখন আমরা এই জাজমেন্টগুলো যদি বন্ধ করতে পারি, এবং শুধু অন্যের জন্য না, সেলফ এমপ্যাথিও কিন্তু ভীষণ দরকার। We need to empathize with ourselves. We need to talk to ourselves at night even. যখন we are alone, we can ask যে তুমি আজকে কেমন ছিলে সারাদিন। Do we do that? কখনো করি কি? একজন একটু মাথা নাড়ছে, do you do that? You do talk to yourself with empathy? Okay, very good. So আমরা নিজের যে ছোট্ট ইনার চাইল্ড আছে ভেতরে, একটা ডিসিপ্লিন আছে যেটাকে বলা হয় রিপ্যারেন্টিং ইয়োর ইনার চাইল্ড। সো আমরা আমাদের ভিতরে চাইল্ডটার খোঁজ নেব, ও কখন কষ্ট পাচ্ছে, কখন আনন্দ, এমপ্যাথাইজিং উইথ আওয়ারসেলফ। সো নাও আই এম কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে হ্যাভ আই বিন এবল টু আনসার ইয়োর কোয়েশ্চেন? আমরা আচ্ছা, দ্য কোয়েশ্চেন ওয়াজ মেডিটেশনের সাথে মেন্টাল হেলথের কি সম্পর্ক। যেটা হচ্ছে মেডিটেশন আমাদেরকে হেল্প করে, আমাদের মাইন্ডের একটা ধর্ম আছে পাস্টে চলে যাওয়া এবং ফিউচারে যাওয়া, অটোমেটিক্যালি স্পন্টিনিয়াসলি হয়। যখন একটা কষ্টের ঘটনা ঘটে, আমার তখন মনে পড়ে ও মাই গড আজকে আমার এটা হলো, আমার তো 2 মাস আগে এটা হয়েছিল, 5 বছর আগে এটা হয়েছিল, সমস্ত কষ্টের কথা মাথায় চলে আসে আমার কাছে। আমি যখন কাপল থেরাপি করি, তখন ছেলেরা এসে আমাকে বেশি বলে, হাজব্যান্ডরা, যে ও না আজকে ঝগড়াটা বেশি, একটা বিষয় নিয়ে আমরা ঝগড়া করছি, ও না 25 বছর আগের কথাও বলে। মানে why is it important today? 25 বছর আগে আমাদের গায়ে হলুদের দিন আমার বাবা মা ওর বাবা মাকে কিছু কথা শুনিয়েছিল, এটা ও এখনো মনে করে রেখেছে। আমাদের ঝগড়া তখন অন্য একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, অন্য একটা বিষয় নিয়ে হচ্ছে। তাহলে আমরা 25 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে কি হচ্ছে সেটা নিয়ে কেন এখন আজকে কথা বলছি? বিকজ ইউ নো আমাদের নেগেটিভ ইনসিডেন্টসগুলো আমাদের ব্রেইন কিন্তু ধরে রাখে। ব্রেইন কিন্তু আরো খুব যত্ন করে আমাদের আনকনসিয়াস মাইন্ডে নেগেটিভ ইনসিডেন্টের যে ফিলিংগুলো, এক্সপিরিয়েন্সগুলো, ইনসিডেন্টটা ভুলে যেতে পারি, এক্সপিরিয়েন্সগুলো বা অনুভূতিগুলো থেকে যায় আমাদের নেটওয়ার্কে, ব্রেইনের নেটওয়ার্কে। তো যার জন্য আমি আজকে একটা কষ্ট পাচ্ছি, হয়তো আমার অতীতের কষ্টটার এক্সপিরিয়েন্সটা সার্ফেস করবে, অনেক সময় আমি ইমেজটা বা ঘটনাটা হয়তো মনে করতে পারছি না, আমি বুঝতে পারছি না যে আমি একটা ডিসপ্রপোর্শনেট ইমোশনের মধ্যে কেন চলে গেলাম, ডিসপ্রপোর্শনাল ফিলিংস আমার কেন হচ্ছে, কেন আমি হাইপোতে চলে যাচ্ছি বা হাইপারে চলে যাচ্ছি, আমি বুঝতে পারি না। বিকজ আমাদের ব্রেন খুব সুন্দর করে যত্ন করে একদম সাজিয়ে রেখে দিয়েছে ঘটনাগুলোর এক্সপিরিয়েন্সগুলো। সবসময় ঘটনাগুলো থাকে না, বাট এক্সপিরিয়েন্সগুলো থাকে। তো যেটা হয় যে অতীতে যখন মন চলে যাচ্ছে, নেতিবাচক জিনিসগুলো তুলে আনছে, ইতিবাচকগুলো আমি কিন্তু সুন্দর করে ব্রেন প্রসেস করে ফেলেছে, সাজিয়ে রাখেনি। রাখলে খুব ভালো হতো, কারণ ব্রেনের উপরে যখনই প্রেশার হয়, নেতিবাচক ঘটনাগুলো প্রেশারটা হয়, ব্রেন তখন ওটা প্রসেস করতে পারে না, ব্রেনের ক্ষমতার বাইরে থাকে সেটা, যার জন্য ঘটনাগুলো অ্যাজ ইট ইজ কষ্টগুলো থেকে যাচ্ছে, ভয়গুলো থেকে যাচ্ছে। আবার যখন আমি অতীতের ঘটনার কষ্টটা মাথায় রয়ে গেছে, ভবিষ্যৎ নিয়ে তখন খুব চিন্তা হয়, আচ্ছা আমার যখন এরকম হলো, তার মানে সবসময় কি আমার জীবনে এমন হতে থাকবে? সো অতীত নিয়ে যখন আমি ভাবছি, উই গো থ্রু ডিপ্রেশন। when we think about the future, we go through lot of anxiety. So anxiety and depression আমাদের মাথায় ভীষণভাবে আমাদেরকে বিরক্ত করে। তো সেই জন্য মেডিটেশন করলে যেটা হয়, আমি বর্তমানে থাকার প্র্যাকটিসটা করছি, আমার ব্রেনটা ট্রেন্ড হচ্ছে বর্তমানে থাকার জন্য। ব্রেন যেহেতু অতীত নিয়ে ঘাটাঘাটি বেশি করে, গার্বেজগুলো তুলে নিয়ে আসে, ভবিষ্যৎ নিয়ে আমাকে ভয় দেখায়, এই জন্য আমরা কষ্টের মধ্যে একদম ভেসে যাই। সেজন্য সব সাইকোলজিস্টরা, সব থেরাপিস্টরা বলেছেন, পাস্ট ইজ গন অ্যান্ড ফিউচার ইজ নট ইয়েট নোন, ফিউচার ইজ ইয়েট টু কাম। সো আমরা যেটা চলে গেছে, অনেকে বলেন ফরগিভ অ্যান্ড ফরগেট। আহা, কালকে না 2 বছর আগে আমি একটা মেয়ের সাথে কথা বলতাম, সেটা নিয়ে এখনো তুমি আমাকে খোটা দিচ্ছ, ওর সাথে আমি কথা বলি না। So what? You are not talking to this girl, but who knows that whether you would be going into the same thing? What is the guarantee?
তুমি আগে করেছো মানেই তো আমার মনে ভয় কাজ করছে তুমি আবারও করবে, তুমি আবার আমাকে বিট্রে করবে, আবার আমাকে চিট করবে। সো যেটা হয়, যতই আমরা আশ্বস্ত করার চেষ্টা করি না কেন, কিন্তু যে কষ্ট পেয়েছে তার কিন্তু অতীতের অভিজ্ঞতা তাকে কিন্তু ভবিষ্যতের ভয় তার মধ্যে দিয়ে দিচ্ছে। যখন আমরা বিট্রেড হই, যখন আমরা চিটেড হই, যখন আমরা শেমের ভিতর দিয়ে যাই, আমাদের ভীষণ ঘৃণা তৈরি হয়, নিজেদের উপরে ঘৃণা, ওর উপরে ঘৃণা, অনেক বেশি পেইনফুল মানে ইমোশন, এগুলোকে ব্রেইন প্রসেস করতে খুব কষ্ট পায়। বিশেষ করে শেম, বিট্রিয়াল, এই দুটো ইমোশন হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের, যে আমরা বারবার করে আবার সেটা রিভিজিট করি, আবার করে মনে পড়ে, আবার করবে না তো, আমার বাচ্চাটা আজকে মিথ্যা কথা বললো, ও বড় হলে কি মিথ্যাবাদী হবে? এই যে আমাদের ভয় কাজ করে, আমাদের ব্রেইন কিন্তু আমাদের শান্তি দেয় না। যার জন্য মেডিটেশন করলে আমরা অনেক ভালো থাকি। প্রতিদিন যদি মেডিটেশন করি, নিজেদের ইনার চাইল্ডের যত্ন করি, নিজেদের ভেতরটাকে যত্ন করি, মেন্টাল হেলথের অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে আমরা নিজেদেরকে খেয়াল করে লাইফে চলি, তাহলে আমাদের অনেক ভালো থাকাটা সম্ভব। আমি যে মেডিটেশনটা খুব প্রমোট করি সেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা খুবই সহজ, নেটে অ্যাভেলেবল। সো আমরা মাইন্ডফুলনেস মেডিটেশন প্রতিদিন আমরা করে দেখি যে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি কিনা, আমার একটু ব্রেনটা রিল্যাক্সড হচ্ছে কিনা, যে অতীত থেকে গার্বেজ এবং ভবিষ্যতের ভয়টা আমাকে কম লাগাচ্ছে। ঠিক আছে, আমি একটু বড় করেই বললাম যেহেতু সেলফ কেয়ারের একটা পার্ট। একটা প্রশ্ন, লাস্ট একটা শেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি। একটা ধন্যবাদ। আমি শিউলি সরকার, টেন্ডার থেকে এসেছি। আমার এটার আরেকটা পার্ট হলো সুইসাইড চেঞ্জ অ্যাসোসিয়েটস লিমিটেড। আমরা হচ্ছে আর্মি সেক্টরে ফিমেল ওয়ার্কার বা মেল ওয়ার্কার বা ম্যানেজমেন্ট সবাইকে অ্যাওয়ার্ড করে ইন্টারভিউ করি। আমার যেটা প্রশ্ন ছিল আরেকটা পার্ট সুইসাইড প্রিভেনশন। এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমার খুব অতীতের একটা স্মৃতি, যে আমার গ্রামের বাড়িতে আমার দিদি ছিলেন, যে তার সাথে আমি ওই ফ্যামিলিতে আমি ছোট বাচ্চাটা যেতাম, খুব আদর করতেন। তো দিদি যখন বিয়ে হয়, তার বিয়ের পর শ্বশুরবাড়িতে যে সে সুইসাইড করে। তারপরে শুনেছি শাশুড়ির সাথে তার ঝামেলা হয়েছিল এরকম বা টর্চার এরকম। কিন্তু দিদির আমার ছোট বোন ঠিক ওই একই ফ্যামিলিতে ওনার হাজব্যান্ডের সাথে আলাদাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরে ছোট দিদি যে উনিও আত্মহত্যা করেন। যেদিকে উনি আত্মহত্যা করেন সেই দিকে ওনার হাজব্যান্ড বাইরে থেকে এসে দেখছিল ওয়াইফ আত্মহত্যা করেছে, আর সঙ্গে সঙ্গে উনিকে আমি কাছে আবার সুইসাইড করেছে। মানে এই যে একটা যে একই ফ্যামিলিতে মানে সুইসাইডাল কেসগুলোকে কি ইন্সপায়ার করে একজনকে, কি মানে বংশগত কিনা? ধন্যবাদ। ম্যাম, কোয়েশ্চেন হচ্ছে যে ছোট বাচ্চারা এখন 4 বছর বা 5 বছর এরকম বয়সে আস্তে আস্তে বড় হচ্ছে, তো সেক্ষেত্রে এরকম এখন দেখা যাচ্ছে যে অনেক ঘটনাই শুনছি আশপাশ থেকে যে এমনি হাসি খুশি থাকছে, কিন্তু এরকম হয় যে হয়তো হঠাৎ করে সুইসাইড করছে, যে মানে সে কোনো কিছু বলছে না, সবাই সে মানে কি বলে এক্সট্রোভার্ট না, সে ইন্ট্রোভার্ট, সে ভিতরে সব কিছু জমিয়ে রাখছে। সেই ক্ষেত্রে মানে কিভাবে বোঝা যে সে হয়তো সে সুইসাইডের নামও নেয়নি মুখে, কিন্তু হঠাৎ করে সুইসাইড করছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যা বড় হওয়ার সাথে সাথে তাকে কিভাবে নাচার করতে পারি? আমি একটা ছোট্ট কোশ্চেন করছি, সরি আবার বলছি আমি। আসলে আমার বাচ্চারা যখন ছোটবেলা টেক কেয়ার করতাম, খুবই পড়াশোনায় ভালো ছিল সবসময়। তো মাঝে মাঝে যখন একটু রাগটাগ করতাম, হয়তো অভিমান করতো, সেই জিনিসগুলো ওরা বড় হয়ে গেছে এখন। তো মাঝে মাঝে আমাকে বলে তুমি না এটা করতাম, খুব মানে আগের কথাগুলো বলে আমাকে একটু পরেশান করছে। আমি বললাম আচ্ছা এটা হয়ে গেছে, একটু পাস্ট চলে গেছে, বলে কি না এটা এখনো মনে আছে, তুমি কেন করতে আমাদের? তো এই প্রশ্নের উত্তরগুলো অন্য ফ্যামিলির জন্য, অন্য প্যারেন্টসের জন্য কি হতে পারে? এটা আমারটা দরকার নাই। একই প্রশ্নই অন্য ফ্যামিলির জন্য একই কথা, যে একই কথা।
মানে যেটা আমি একটু এটার উত্তর Blaming জিনিসটা blame করাটা, এটা কি ইটস নট ব্লেমিং, অ্যাকচুয়ালি একটু আগে এটার উত্তর আমি দিয়েছি যে বাচ্চাটা যখন পজিটিভ গুলো মাথায় রাখিনি, অনেক পজিটিভ করেছো না ওর জি, জন্য, জি। সেগুলো কিন্তু সে বলছে না, নেগেটিভটা বলছে। এই যে বললাম যে কাপড় থেরাপি করতে গেলে ওই 25 বছর আগে গায়ে হলুদের দিন কি হয়েছিল সেই কথাটা চলে আসছে। আমি কিন্তু ইচ্ছে করে করছি না, ব্লেম না। তোমার মা বাবা কেন আমার মা বাবাকে ছোট করলো, শি ইজ নট ব্লেমিং হার হাজব্যান্ড অর হার প্যারেন্টস, যেটা হচ্ছে ও সেটা প্রসেস করতে পারছে না, যার জন্য অটোমেটিক্যালি তার প্রেজেন্টে পাস্টে এসে তার প্রেজেন্টকে ভীষণভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন মা বাবা সরি, এটা কি অসুস্থ না নাকি এটা এটা ন্যাচারাল, দিস ইজ ভেরি ন্যাচারাল। ন্যাচারাল? ওকে। সেটা না যে আমি ব্লেম করার জন্য ব্লেম করছি, এটা আমাকে বদার করছে, তাই না? তো যেটা হচ্ছে ও কিন্তু মনে করে রেখেছি বাবা মা কখন ওর সাথে একটু নেগেটিভ হয়েছিলেন, তখন সে প্রশ্ন করছে তুমি এটা কেন করেছো আমার সাথে। হাজবেন্ড বা ওয়াইফ যখন মানে আরেকজনের সাথে ইনভলভ হচ্ছে, সে বললাম না ইনভলভমেন্টটা শেষ, কিন্তু ওয়াইফ বা হাজবেন্ড বারবার করে তার পার্টনারকে বলছে কেন করলে, বলো তুমি কেন করলে। পার্টনার বলছে আমি তো বলেছি আমি কেন করেছি, অনেকবার তোমার কাছে জবাব দিয়ে বলছি, তোমার এই প্রশ্নটা জিজ্ঞেস করা কবে বন্ধ হবে। এটা bother এটা us আমাদের না, bother রিলেশনশিপে করে। ভীষণভাবে এফেক্ট করছে। বাট দ্য পার্টনার হু ইজ আস্কিং দিস কোয়েশ্চেন রিপিটেডলি, ইটস নট হিজ অর হার ফল্ট, বিকজ এটা চলে আসে মাথায়, এত পেইন হয়েছে ভেতরে, ব্রেন ওটা পেইনটাকে যেহেতু প্রসেস করতে পারেনি, যার জন্য সে বারবার উইন্ডো অফ টলারেন্স থেকে বের হয়ে আসছে। ওকে, সো ইটস নট দ্য চাইল্ডস ফল্ট, এটা প্রত্যেকটা ফ্যামিলিতে একই কথাই সত্যি। আমার বাচ্চাও আমাকে চার্জ করেছে তুমি আমাকে একটু কম ভালোবেসেছো, আমার ভাইকে আমার বোনকে বেশি ভালোবেসেছো, এটা তার মনে রয়ে গেছে। ইভেন ইফ শি ইজ আ ভেরি অ্যাকমপ্লিশড গার্ল, ও অনেক কাজ করছে, বাট ওই যে ছোট্ট বেলার কষ্ট সেটা কিন্তু এখনো মাঝে মাঝে ও মনে করে ওকে একটু ডিসক্রিমিনেট করা হচ্ছে, এটা ওর মন থেকে হয়তো কখনো যাবে না। আমরা অনেক ডিসকাস করেছি, ওকে বুকে জড়িয়ে অনেক দুজন একসাথে কান্নাকাটি করেছি, তারপরেও কিন্তু তার ভেতরে কষ্টটা এখনো আছে, আমি টের পাইছি। ওকে, সো আমি মেন্টাল হেলথ প্রফেশনাল তো পরে হয়েছি, যখন ওদেরকে রেজ করেছি তখন এত কিছু জানতাম না। আমার কিন্তু খুব জেলাস লাগে যে মঞ্জিয়াদের মতো যারা কাজ করছে, খুব জেলাস ফিল করি যে তোমরা অনেক কিছু জেনে তারপরে তোমরা বাচ্চা রেজ করছো বা করবে। আমি কিন্তু সেটা করার সুযোগ পাইনি, যখন ভুল ভ্রান্তি করে ফেলেছি তখন টের পেয়েছি। আর একটু সুইসাইডের ক্ষেত্রে আসি, যে সুইসাইডটা এটা ফ্যামিলিগত কিনা বংশগত কিনা, আমরা বোধহয় বংশগত কোনো কিছু রিসার্চ আছে সেরকম ভাবে আমরা পাইনি। ডিপ্রেশনটা জেনেটিক হতে পারে, যে আমরা কিছু জেনেটিক স্ট্রিং থাকে, যে কিছু অসুস্থতা, যে মানসিক অসুস্থতা যেগুলো খুব সিভিয়ার ইলনেসেস গুলো, যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, ডিসঅর্ডার, বাইপোলার হলে খুব বেশি আমরা সুইসাইড করে ফেলি, হাইপার হচ্ছে নাহলে হাইপো হচ্ছে। তো এটা কিছুটা জেনেটিক স্ট্রিং থাকতে পারে, বাট আমাদের এনভায়রনমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ জেনেটিক্যালি আমাদের কিছু ডিসপোজিশন থাকলেও এনভায়রনমেন্টে যদি খুব পজিটিভ আমাদের থাকে, তখন জেনেটিক ডিসপোজিশনটা অনেকটাই আমরা ওভারকাম করতে পারি, তবে একটা স্ট্রিং থাকতেও পারে। আরেকটা যেটা প্রশ্ন ছিল যে সুইসাইডের কি প্রশ্ন ছিল? মানে ছোট বাচ্চাদের হ্যাঁ, কপিটা সে যদি এক্সট্রোভার্ট হয়, সে যদি প্রকাশ না করে তার মানে যে আবেগগুলো বা তার চিন্তাধারাগুলো, তাহলে তাকে কিভাবে নার্চার করতে হ্যাঁ, পারি? কিভাবে নার্চার করতে পারি, যেটা হচ্ছে আমি এটাতে একটু পরে যাচ্ছে, কপিক্যাটে একটু যাই। আমি এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম, একবার ভীষণ সুইসাইডের ঘটনা প্রচুর শুনছিলাম। আমাদের কি মনে আছে যে একটা মা তার দুটো বাচ্চা নিয়ে ঘরে অনেক কিছু লেখা ছিল, তাই না? দরজা ভেঙে দেখা গেছে মা দুটো বাচ্চা নিয়ে সুইসাইড করেছেন। সেই খবর যখন ভীষণভাবে স্প্রেড হলো, সবার মুখে মুখে সেই আলোচনা, এবং দেখা গেলো একটার পর একটা সুইসাইড হচ্ছে, মিডিয়াতে খুব তোলপাড় শুরু হয়ে গেল। তখন আমি একটা লেখা লিখেছিলাম, যেটা আমার আনফর্চুনেটলি ওটা প্রথম আলোতে আর পাঠানো হয়নি। সো যেটা আমি কিন্তু লিখেছিলাম, যেটা সুইসাইড কিন্তু কপি হতে পারে। ওকে, অনেক বেশি আমরা যখন কষ্টে রয়েছি, আমি যখন দেখেছি অমুক সুইসাইড করেছে, যেমন একজন খুব বড় অ্যাক্টর ম্যারিলিন মনরো, উনি সুইসাইড করেছিলেন 60s-এ, তখন কিন্তু এত বড় সেলিব্রিটি যখন সুইসাইড করে, তখন যারা আমরা সাধারণ মানুষ আছি আমরা মনে করি ও